ডক্টর আরিফ স্লাইড ভিউ দাও, তাহলে ভালো জি দেখা যাবে। হ্যাঁ, স্লাইড শো। হ্যাঁ, গুড, এরকম থাকুক। এরপরে জি স্যার। স্যারের একটা জিনিস আসবে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার। স্যার আমি শেষের দিকে স্যার আমার একটা কাজ আছে স্যার, শেষ পর্যন্ত স্যার নাও থাকতে পারি, টাইম টু টাইম স্যার অ্যাটেন্ড করবো স্যার। হুম, দেখো তো আমাদের মেয়েটা কই, আফরিন, সামিরা আফরিন। ওর দিকে আমি কল দিয়ে দিচ্ছি ওকে। ওর ওখানে আবার কারেন্ট নাই, কারেন্ট নাকি নাও থাকতে পারে। স্যার, আমি ফোন দিচ্ছি ওকে, দেখি। আমি দিচ্ছি, অসুবিধা নেই। প্রফেসর আকরাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আছি আলহামদুলিল্লাহ। আজকে চালাতে পারবেন কিনা আল্লাহ জানেন, অনেক জায়গায় ইলেকট্রিসিটি নাই। হ্যাঁ, অসুবিধা নেই, ইনশাআল্লাহ। রেকর্ড অলরেডি আগে থেকে রেকর্ড শুরু করে দিয়েছি। আচ্ছা ইনশাআল্লাহ। স্যার ও জয়েন করছে, ফোন দিয়েছিলাম। না, ঠিক আছে। জাফর, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দোস্ত, ভালো আচ্ছা। আছি। তোমাদের এই সাথে তো আলহামদুলিল্লাহ। ভেরি নাইস টু সি ইউ। ইয়া, ভালো আছো তো না? আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। বুঝছো না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আর এই স্ক্রিনটা একটু মনে হয় ইয়ে করতে হবে, এক্সিট করতে হবে আমার ওটা চালু করা দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, স্যার করছি স্যার। ডক্টর আরিফ, জি তোমার স্যার। স্ক্রিনটা এডিট করো, পরে আবার দিও, একটা ভালো জিনিস আসবে। ডক্টর আরিফ, জি স্যার। শোনা যাচ্ছে? জি হ্যাঁ, স্যার। তোমার স্ক্রিনটা এখন শেয়ারিং বন্ধ করো, ওই যে একটা সুন্দর জিনিস আসে। জি স্যার। হুম, ওকে স্যার। হুম। ওকে। স্যার আমাকে কি দেখা যাচ্ছে? না, তোমাকে এখন দেখা যাবে না। এই স্ক্রিন, এই যে একটা জিনিস আসছে ও না, আচ্ছা আচ্ছা। এটা শেষ হলে জি স্যার। তখন তুমি পর্দায় আবির্ভূত হবে। তখন আমি তোমাকে বলবো আজকে বের করার জন্য। এখন আচ্ছা এই যে সুন্দর জিনিসটা দেখো, দেখা যাচ্ছে? আচ্ছা স্যার। দেখা যাচ্ছে, সামিয়াকে দেখা যাচ্ছে। হুম।
ডক্টর আফরিন, হ্যালো ডক্টর আফরিন, ইলেকট্রিসিটি বোধহয় গোলমাল হুম, না অসুবিধা নাই, আসছে, দেখা যাচ্ছে ওকে। আফরিন, হ্যালো, আফরিনকে আনমিউট করতে হবে। হ্যাঁ আফরিন তুমি আনমিউট করো, না ও তো নিজেই নিজেকে আস্ক টু আনমিউট। হ্যাঁ আনমিউট, আস্ক টু আনমিউট। হ্যাঁ আফরিন, শোনা যায়? তুমি নিজেকে আনমিউট করো। জি স্যার, স্যার এখন শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। তুমি আজকের অধিবেশন শুরু করো, নাকি আরো দেরি করবে? শুরু করে দাও ধীরে ধীরে। জি স্যার। স্যার আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন দেখা শোনা যাচ্ছে যাচ্ছে। ক্লিয়ারলি স্যার? তোমাকে আচ্ছা দেখতে ওকে। পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। Assalamu alaikum and good evening everyone, respected teachers and my fellows. Today's session is about surgical antimicrobial prophylaxis. Before this session, let me introduce myself. Me, Dr. Sami Afrin Khan, currently working as assistant professor in Janul Haq Sikdar Medical College. It's my pleasure to be a part of this session, and now I'd like to welcome Professor Khandokar Azad sir, convener of Postgraduate Surgery Academia, a renowned surgeon who hosted today's session, Professor Dr. Sania Tahmina Zohra Madam, President of Bangladesh Society of Medical Microbiologists, Head of the Department of Microbiology in Green Life Medical College, and also welcome Professor Dr. Sajjad bin Shohid sir, General Secretary of BSMM, Head of Department of Dhaka Medical College. As we know, surgical antimicrobial prophylaxis is one of the most important area where antimicrobial stewardship program can easily be practiced. Thereby, antimicrobial resistance can be reduced. Our today's speaker is a surgeon as well as IPC expert who will enlighten us in this important topic, and we will expect expert opinion from Professor Khandokar Azad sir after this session. Now I am introducing our honorable guest speaker, Dr. Arif Hussain sir, currently working as an assistant professor, Department of Casualty in Dhaka Medical College Hospital. Sir had completed MBBS from Dhaka Medical College. Then he completed his fellowship in general surgery from BCPS, and sir is always been a part of IPC. He has been working with IPC since 2018 when he was posted as assistant professor in Cox's Bazar Medical College Hospital. During COVID situation, sir focused in IPC activities in his working area. Over there, he acted as a focal person and also member secretary of IPC committee. He was involved as a trainer in both WHO Master Training Program and National Level IPC Training Program. And sir have contribution in forming IPC committees in district level as well as Upazila health level of Cox's Bazar. He trained up many doctors, nurses, and other healthcare providers in his vicinity. And after coming at casualty department in Dhaka Medical College Hospital, he also involved in IPC committee here. And he maintaining his regular activities of IPC. As a clinician, his journey with IPC play a great role in hospital infection prevention control in Bangladesh. Sir, you can proceed now. Thank you, Dr. Sami Afrin, for nice introduction. Assalamu alaikum and good evening, everyone. প্রথমেই আমি আসলে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই শ্রদ্ধেয় প্রফেসর আকরাম স্যারকে। আমার সার্জন হয়ে আমার আইপিসি অ্যাক্টিভিটির পিছনে আসলে স্যার একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করেছেন। প্রতিটা কাজেই স্যারের সমর্থন ছিল এবং উৎসাহ, স্যারের উৎসাহে আসলে এই কাজটা এতদিন ধরে কন্টিনিউ করে যাওয়া। এবং একই সাথে স্যারকে ধন্যবাদ
এবং আইপিসি অ্যালায়েন্স বিডি এবং বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজিস্টকে ধন্যবাদ এরকম চমৎকার একটা একাডেমিক সেশনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আজকের বিষয়টা হচ্ছে সার্জিক্যাল অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোফাইল্যাক্সিস, যেটাতে সার্জন এবং মাইক্রোবায়োলজিস্ট এই দুই গ্রুপের মধ্যে একটা সুন্দর ব্রিজিং এর একটা সুযোগ আছে। এবং এই সুযোগটাকে আরো প্রসারিত করে দিয়েছেন শ্রদ্ধেয় প্রফেসর খন্দকার আজাদ স্যার, শ্রদ্ধেয় আমার স্যার, এবং এখানে সার্জনরাও জয়েন করেছে, মাইক্রোবায়োলজিস্টরাও জয়েন করেছে। আমি আশা করছি যে আজকে খুব ভালো একটা ইন্টারাকশন হবে, কারণ এখানে ইন্টারাকশনের আসলে প্রচুর সুযোগ আছে। সেই কারণে আমি প্রেজেন্টেশনে একটু কম সময় নিব, যাতে সবাই প্রচুর প্রশ্ন করতে পারে, মতামত দিতে পারেন। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। আজকের প্রোগ্রামেও এছাড়াও আরো অনেক সিনিয়র টিচাররা উপস্থিত আছেন। শ্রদ্ধেয় প্রফেসর ঝরা ম্যাডাম আছেন, ওদের মাইক্রোবায়োলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট সাজ্জাদ স্যার আছেন, এবং আরো অনেক টিচার্স আছেন, এবং আছেন হচ্ছে আমাদের আইপিসি অ্যালায়েন্স বিডির আমার সহকর্মীরা, যাদের সাথে আইপিসি অ্যাক্টিভিটিতে আমরা এতদিন ধরে জড়িত ছিলাম। তাদেরকেও ধন্যবাদ আমাকে তাদের একজন হয়ে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের প্রোগ্রামে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব, যে সার্জিক্যাল অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোফাইল্যাক্সিস সম্পর্কে, হোয়াট ইজ দ্য সার্জনস পার্সপেক্টিভ, এবং এখানে এভিডেন্স বেসড অ্যাপ্রোচ টু প্র্যাকটিস এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোফাইল্যাক্সিস ফর প্রিভেন্টিং সার্জিক্যাল সাইট ইনফেকশন, এবং এখানে গাইডলাইন কি বলছে এবং আমাদের প্র্যাকটিসের সাথে কি ডেফিসিট আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সার্জারি ইজ এ ট্রেডিশন বেসড ডিসিপ্লিন এবং সার্জনস আর লার্জলি ডগমাটিক। এখানে সাধারণত আমাদের সিনিয়র টিচাররা যে ট্রেডিশনালি যেগুলো আমাদেরকে শিখিয়ে আসছেন, আমরা সাধারণত সেগুলোই ফলো করে থাকি, এবং সেখান থেকে কোনো সার্জনই সাধারণত খুব একটা সরে আসতে চায় না। এবং সার্জনস টেন্ড টু বি ভেরি কশাস, যেহেতু তারা সার্জারি নিয়ে ডিল করে, কোনো পেশেন্ট নিয়ে যদি সমস্যা হয় তাহলে দেখা গেল যে ব্লেম এসে পড়ে সার্জনের কাছে, যে ক্ষেত্রে হয়তো মেডিসিন স্পেশালিস্ট একটু সুবিধাজনক অবস্থায় থাকে, যে তাদেরকে সেভাবে ব্লেম করা হয় না, বলা হয় যে এটা ওষুধের সাইড ইফেক্ট হতে পারে অথবা অন্য কিছু হতে পারে। তো যে কারণে সার্জনরা আসলে খুবই কশাস থাকে, কারণ যে কোনো অ্যাক্সিডেন্টস এর জন্য সার্জনদেরকেই আসলে দায়ী করা হয়। এবং সার্জিক্যাল টিম আর কনস্ট্যান্টলি ইন ফ্লুক্স, দেয়ার মে বি নো কনসিস্টেন্ট অ্যান্টিবায়োটিক ডিসিশন মেকিং, and there is light at the end of the tunnel. Increasingly, surgeons are regarding the science of things. Surgeons are doing the evidence-based practice now. So the therapeutic triumphs of antimicrobials in the last decades, therapeutic antimicrobial সফলতার সাথে সাথে actually antimicrobial resistance এর কথাও একই সাথে শোনা যাচ্ছে, যে কারণে সার্জিক্যাল প্রোফাইল্যাক্সিসে আমরা সেটাকেও কনসিডার করব। So what is prophylactic antibiotic? What is prophylactic antibiotic? Prophylactic antibiotic is the use of antibiotic before, during, or after a diagnostic therapeutic procedure to prevent infectious complication. And what is therapeutic antibiotic? The use of substance that reduce the growth or reproduction of bacteria, including the eradication therapy. সার্জিক্যাল ইনফেকশনের পিছনে যে ফ্যাক্টরগুলো কাজ করে, তার মধ্যে প্রথম ফ্যাক্টর হচ্ছে ব্যাকটেরিয়াল ইনোকুলাম, আর সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য ব্যাকটেরিয়াল গ্রোথ, এন্ড থার্ড ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর রেসপন্সিবল ফর দ্য পুয়ার হোস্ট ডিফেন্স। ক্যান অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস হেল্প ইন দিস রিগার্ড? তো এভিডেন্স কি বলে আমরা দেখি একটু প্রেজেন্টার ভিউতে চলে যাই। সো এভিডেন্স বলছে যে জেনারেলাইজড বেনিফিট ইরেসপেক্টিভ অফ দ্য ডিগ্রি অফ কন্টামিনেশন এবং রিডিউসড ওন ইনফেকশন রেট বাই 1/2। সার্জিক্যাল প্রোফাইল্যাক্সিসের অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস ইন সার্জারি এ জেনারেলি ইফেক্টিভ ইন্টারভেনশন। এটার ক্ষেত্রে জেনারেলাইজড বেনিফিট ইরেসপেক্টিভ অফ দ্য ডিগ্রি অফ কন্টামিনেশন এন্ড রিডিউসড ওন ইনফেকশন রেট বাই 1/2।
তাহলে সব প্রসিডিউরের ক্ষেত্রে কি আমরা অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস দিব? এখানে কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধা আছে। সুবিধা হচ্ছে লো রেট অফ সার্জিক্যাল সাইট ইনফেকশন এবং রিডিউসড হসপিটাল স্টে, এবং অসুবিধা হচ্ছে কস্ট অফ অ্যান্টিবায়োটিক এবং রিস্ক অফ সিরিয়াস অ্যাডভার্স ইভেন্টস, রিস্ক অফ অ্যানাফাইল্যাক্সিস, and mostly there is risk of antimicrobial resistance. So দেখা যাচ্ছে যে যত বেশি পপুলেশনে অ্যান্টিবায়োটিক এক্সপোজড হচ্ছে তত বেশি রেজিস্ট্যান্স বাড়ছে। তো ফলে স্টাফাইলোকক্কাস আর বিকামিং রেজিস্ট্যান্ট টু মেথিসিলিন, Enterococci is resistant to vancomycin, and Pseudomonas aeruginosa are resistant to imipenem, and Acinetobacter species are resistant to imipenem. So অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস এর প্রিন্সিপাল 1 হচ্ছে এটা রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে আমাদেরকে ইউজ করতে হবে। The procedure should have a significant risk for an incidence of postoperative infection. Otherwise খুব বেশি রিস্ক না থাকলে আমরা ইউজ করব না। এবং রিস্ক অফ এসএসআই, the risk adjustment is based on 3 major risk factors. One is ASA score, the American Society of Anesthesiologists score, which is reflecting the patient's state of health before surgery, and the wound class, which is reflecting the state of contamination of the wound, and the duration of operation, reflecting the technical aspects of the surgery. ASA score হচ্ছে American Society of Anesthesiologists score. এটা ASA score 1, 2, 3, 4, 5. 1 হচ্ছে normal healthy patient, 2 হচ্ছে patient with a mild systemic disease, and 3 patient with a severe systemic disease that limits activity but is not incapacitating, and 4 patient with an incapacitating systemic disease that is a constant threat to life, and 5 is a moribund patient not expected to survive 24 hours with or without operation. তো এখানে 1 and 2 তে রিস্কটা কম এবং 3, 4, 5 এর মধ্যে রিস্কটা বেশি। আর ডিগ্রি অফ ওন কন্টামিনেশন অনুযায়ী ক্লাসিফাই করা হয়েছে ক্লিন, কন্টামিনেটেড এন্ড ডার্টি। Clean operation হচ্ছে operation in which no inflammation is encountered and the respiratory, alimentary or genitourinary tracts are encountered, and there is no break in aseptic operation theater technique. Clean contaminated হচ্ছে operation in which the respiratory, alimentary or genitourinary tracts are entered but without significant spillage. Contaminated হচ্ছে operation where acute inflammation is encountered or where there is visible communication of the wound. Example হচ্ছে gross spillage from a hollow viscous during the operation, or compound or open injury operated on within 4 hours. And dirty operation in the presence of pus, where there is a previously perforated hollow viscous or compound on open injuries more than 4 hours old. So clean operation এর ক্ষেত্রে surgical site infection rate হচ্ছে 2%, clean contaminated এর ক্ষেত্রে 10%, contaminated এর ক্ষেত্রে হচ্ছে 20%, and dirty এর ক্ষেত্রে হচ্ছে 40%. তো এখানে রিস্ক যদি 1/2 কমে তাহলে ক্লিন অপারেশনের ক্ষেত্রে খুব বেশি ডিফারেন্স নাই, যে কারণে এখানে সার্জিক্যাল প্রোফাইল্যাক্সিস নট রেকমেন্ডেড। কিন্তু যদি আমরা কোনো প্রস্থেসিস ইউজ করি তাহলে সেক্ষেত্রে এখানে আবার রেকমেন্ডেশন আছে ক্লিন অপারেশনের ক্ষেত্রে। আদারওয়াইজ নট, নো অ্যান্টিবায়োটিক ইজ রিকোয়ার্ড ইন ক্লিন অপারেশনস। অ্যান্ড ক্লিন কন্টামিনেটেড অ্যান্ড কন্টামিনেটেড এটা হচ্ছে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিকের ইন্ডিকেশন, এখানে রেকমেন্ডেড। আর ডার্টি অপারেশনের ক্ষেত্রে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক নট রেকমেন্ডেড, এখানে থেরাপিউটিক অ্যান্টিবায়োটিক ইজ ইন্ডিকেটেড ইন ডার্টি ওন্ড। কাজে আমরা যদি রিস্ক অফ এসএসআই আসি তাহলে এএসএস স্কোর এবং ওন্ড ক্লাস এবং ডিউরেশন অফ অপারেশন এগুলোর উপর বেস করে আমরা নজোকোমিয়াল ইনফেকশন রিস্ক ইন্ডেক্স দেখবো। যদি রিস্ক ইন্ডেক্স বেশি হয় তাহলে সেক্ষেত্রে ইনফেকশন রেটটা বাড়বে। এছাড়া আরো কিছু রিস্ক ফ্যাক্টরস আছে, এগুলোর উপর বেস করে আমরা রিস্কটা দেখবো। কাজে যেখানে রিস্ক বেশি সেখানেই হচ্ছে আমরা প্রোফাইল্যাক্সিস দিব। কাজে আমরা যদি আসি প্রিন্সিপাল 1 রিস্ক বেনিফিট, the final decision regarding the risk and benefit needs to be individualized, patient to patient এখানে ভেরি করবে। আমাদের দেখতে হবে যে এখানে পেশেন্টস রিস্ক অফ এসএসআই, এএসআই, ওন ক্লাস এবং হচ্ছে ডিউরেশন অফ সার্জারি এগুলোর উপর বেস করে, and potential severity of the consequences of the SSI,
এবং সার্জিক্যাল সাইটটা কোথায়, এটা যদি অ্যাবডোমিনাল ওন্ড ডেহিসেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে কনসিকুয়েন্স একরকম হবে। আবার যদি ব্রেইন সার্জারিতে ইনফেকশন হয়, ভাস্কুলার সার্জারিতে ইনফেকশন হয় তাহলে রিস্ক বেশি হবে। আবার যদি সেটা কোনো লিম্ফ সার্জারিতে হয় তাহলে হয়তো কনসিকুয়েন্সটা অত খারাপ হবে না। কাজে এগুলো আমাদেরকে এখানে বিবেচনায় রাখতে হবে। অ্যান্ড ইফেক্টিভনেস অফ দ্য প্রোফাইল্যাক্সিস ইন দ্যাট অপারেশন, তো যে এখানে অর্গানিজমটা কি এবং সেই অর্গানিজমের এগেইনস্টে যে প্রোফাইল্যাক্সিস সেটা কতটা ইফেক্টিভ। দ্য কনসিকুয়েন্সেস অফ প্রোফাইল্যাক্সিস ফর দিস পেশেন্ট, প্রোফাইল্যাক্সিস দিচ্ছি কিন্তু এটার কিছু সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট, অ্যানাফাইলিকটিক রিঅ্যাকশন, এইসব কনসিকুয়েন্স বা সে রেনাল ইম্পেয়ারমেন্ট আছে কিনা সেসবও আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। সো এগুলো সবকে বিবেচনা করে অ্যাকচুয়ালি আমাদেরকে একটা গাইডলাইন, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন ফলো করতে হবে। এখানে যে রিকমেন্ডেশন আছে সেটাই আমাদেরকে ফলো করতে হবে। সো গাইডলাইনের মধ্যেই বলা আছে যে রেকমেন্ডেড, নট রিকমেন্ডেড, স্ট্রংলি রিকমেন্ডেড, হ্যাঁ, সেই অনুযায়ী আমাদেরকে অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক প্রোফাইলিক্সিসটা প্র্যাকটিস করতে হবে। এখন আসি প্রিন্সিপাল 2, চয়েস অফ অ্যান্টিবায়োটিক। কিভাবে আমরা কোন অ্যান্টিবায়োটিকটা চয়েস করব। সো অ্যান্টিবায়োটিক শুড বি ইফেক্টিভ এগেইনস্ট ব্যাকটেরিয়া দ্যাট আর মোস্ট লাইকলি টু কজ অ্যান ইনফেকশন। যে সার্জিক্যাল সাইটটা সেখানকার কমনলি এনকাউন্টার্ড অর্গানিজমটা কি সেটা আমাদেরকে দেখতে হবে। যেমন স্কিনের কমন এনকাউন্টার অর্গানিজম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস এন্ড স্টাফাইলোকক্কাস, দ্যাট ইজ গ্রাম পজিটিভ। কাজে গ্রাম পজিটিভের এগেইনস্টে আমাদের পেনিসিলিন কার্যকর, এথিলিন সেনসিটিভ স্টাফাইলোকক্কাস অরিয়াস, আবার মেথিসিলিন রেসিস্ট্যান্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা ভ্যানকোমাইসিনে চলে যাব। তো আবার যদি হয় অ্যাবডোমিনাল সার্জারি যেখানে গাটের অর্গানিজম গুলো এনকাউন্টার করবে তাহলে সেক্ষেত্রে গ্রাম নেগেটিভও চলে আসবে। কাজে প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক শুড কভার দ্য গ্রাম নেগেটিভ অলসো। তো এভাবেই আমাদেরকে দেখতে হবে যে যে আমরা প্রোফাইলেক্সিসটা দিব সেটা সেখানকার অর্গানিজমের বিরুদ্ধে কার্যকর কিনা। and use the antibiotic with least amount of adverse effects. যে দুইটা অ্যান্টিবায়োটিক বা তিনটা অ্যান্টিবায়োটিক যদি থাকে তাহলে সেখানের মধ্যে আমরা দেখব যে কোনটার অ্যাডভার্স ইফেক্ট সবচেয়ে কম, সেটাকেই আমরা বেছে নেব। এন্ড আরেকটা হচ্ছে অ্যান্টিবায়োটিক শুড বি আইডিয়ালি ব্যাকটেরিসিডাল। ব্যাকটেরিস্ট্যাটিক এখানে আমরা অ্যাভয়েড করব, ব্যাকটেরিসিডাল ইউজ করব এবং ইউজ করতে হবে ন্যারো স্পেকট্রাম। কারণ ব্রড স্পেকট্রাম যদি ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে এটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে প্রমোট করবে, সিলেকশন অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। কারণ ন্যারো স্পেকট্রাম হচ্ছে এখানকার কমনলি এনকাউন্টার অর্গানিজমকে সরাসরি কাজ করবে এবং কিল করবে। বাট ব্রড স্পেকট্রাম হয়তো করবে কি এটা গাটের সব কমন সেলগুলোকে সবগুলোকে ডিস্ট্রয় করে ফেলবে, ফলে ওর মধ্যে ভিরুলেন্ট অর্গানিজম গ্রো করার একটা জায়গা পেয়ে যাবে। কাজে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করার চান্সটা বেশি থাকবে। এবং বেছে নিতে হবে হচ্ছে less expensive antibiotic should be the first choice for prophylaxis during surgery. আমাকে এখানে এক্সপেন্সটাও চিন্তা করতে হবে এবং দেখতে হবে যে অ্যান্টিবায়োটিকটা সেই টিস্যু স্পেসিফিক কিনা। এবং অ্যান্টিবায়োটিক সিলেকশনের ক্ষেত্রে আমাদেরকে লোকাল অ্যান্টিবায়োগ্রাম কি বলছে সেটা দেখতে হবে। অ্যান্টিবায়োগ্রাম অনুযায়ী যে অ্যান্টিবায়োটিক গুলো সেনসিটিভ সেগুলাই আমরা ইউজ করব এবং যেগুলো রেজিস্ট্যান্ট সেগুলোকে আমরা চেষ্টা করব অ্যাভয়েড করতে। অ্যান্টিবায়োগ্রাম যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা গাইডলাইন ফলো করতে পারি। এটা আমাদের ন্যাশনাল গাইডলাইন থাকলে ন্যাশনাল গাইডলাইন অথবা ইন্টারন্যাশনাল গাইডলাইন অথবা পার্শ্ববর্তী দেশের গাইডলাইন আমরা ফলো করতে পারি। তো গাইডলাইনে দেখা যাচ্ছে যে যেখানকার যেমন আমরা কোন অপারেশন করছি সেখানকার কমনলি এনকাউন্টার যে অর্গানিজম সেটার এগেইনস্টে যে অ্যান্টিবায়োটিকটা কার্যকর সেটাই দেওয়া আছে। এবং এখানে WHO এওয়ার ক্লাসিফিকেশন অফ অ্যান্টিবায়োটিক এগুলোকেও বিবেচনায় রাখতে হবে। এখানে চেষ্টা করতে হবে যে WHO এওয়ার ক্লাসিফিকেশন অনুযায়ী অ্যাক্সেস গ্রুপের ড্রাগটাকে আমাদেরকে ফার্স্ট চয়েস হিসেবে নিতে। যদি অ্যাক্সেস গ্রুপটা যদি কাজ না করে বা রেজিস্ট্যান্ট হয় তাহলে সেক্ষেত্রেই আমরা শুধুমাত্র ওয়াচ গ্রুপে যাব এবং রিজার্ভ গ্রুপ যেটা সেটাকে আমরা চেষ্টা করবো হচ্ছে লাস্ট রিসোর্ট হিসেবে ব্যবহার করতে। তো এভাবে করে আমরা যদি গাইডলাইন ফলো করি এবং এওয়ার ক্লাসিফিকেশন করি তাহলে আমরা অ্যাকিউরেট অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোফাইল্যাক্সিসটা সিলেক্ট করতে পারবো। আর প্রিন্সিপাল 3 হচ্ছে an approximate tissue concentration of the antibiotic must be present at the time of surgery. যে এখানে ফার্মাকোকাইনেটিক প্রোফাইল, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন এগুলোকে এমন ভাবে বিবেচনা করতে হবে যে যাতে যখন স্কিন ইনসিশন দিব তখন ব্লাডে অ্যান্টিবায়োটিকটা হাইয়েস্ট কনসেন্ট্রেশনে অ্যাভেলেবল থাকে। এখানে আমরা দেখি যে এভিডেন্স কি বলে। এভিডেন্স বলছে ইজ ইট an exploration and optimal antibiotic timing in general surgery হচ্ছে risk of SSI decreased as antibiotic administration moved closer to the incision
টাইম ইনসিশন যখন দিব তার থেকে ক্লোজার যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কমছে। তো আইডিয়ালি for surgical procedure, intravenous prophylaxis antibiotic should be given within 60 minutes before the skin is incised. 60 minutes এর বেশি আগে যেন না হয়, এবং as close to the time of incision as practically possible, কারণ আমরা এভিডেন্সে দেখেছি যে যত ক্লোজার টু দ্য ইনসিশন টাইম তত আমাদের সার্জিক্যাল সাইট ইনফেকশন রেটটা কমছে। তো এখানে এবং এটাকে চেষ্টা করতে হবে সবসময় আইভি রুটটাকে সিলেক্ট করতে। তো সাধারণত এট দ্য ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া এটা দেওয়া হয়। পরে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে পেশেন্ট শোয়ানো, অ্যান্টিসেপটিক ওয়াশ, ট্র্যাপিং এগুলো করতে করতে যখন দেখা যায় আমরা ইনসিশন দিচ্ছি তখন এটা ব্লাডে হাইয়েস্ট কনসেন্ট্রেশনে অ্যাভেলেবল থাকে। এখানে গাইডলাইনের মধ্যে কোন কোন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কতক্ষণ আগে দিতে হবে সেটা একটা গাইড দেওয়া আছে। প্রিন্সিপাল 4 ডিউরেশন, এখানে শর্টেস্ট ইফেক্টিভ অ্যান্টিবায়োটিকটাকে চয়েস করতে হবে, আর সিঙ্গেল ডোজ অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে উইথ লং এনাফ হাফ লাইফ টু অ্যাচিভ অ্যাক্টিভিটি থ্রু আউট দ্য অপারেশন। অপারেশন যদি 2 ঘন্টার না 4 ঘন্টার সেই অনুযায়ী আমরা একটা লংগেস্ট এনাফ হাফ লাইফের একটা ড্রাগ ইউজ করব, যাতে রিডোজিং না দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন, সেটা হচ্ছে আর্থ্রোপ্লাস্টির ক্ষেত্রে 24 আওয়ার কাভার দরকার হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে যদি ব্লাড লস বেশি হয়, সিগনিফিক্যান্ট ব্লাড লস মোর দেন 1.5 লিটার ব্লাড লসের জন্য আরেকটা ডোজ অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে হবে। সো রিডোজিং, এবং কখনো কখনো অপারেশন যদি 2 ঘন্টা 4 ঘন্টা যদি এক্সটেন্ড করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আরেকটা ডোজ দেওয়ার প্রয়োজন পড়ে। নর্মালি হচ্ছে সিঙ্গেল ডোজ পার অপারেটিভ প্যারেন্টারাল অ্যান্টিবায়োটিক, কিন্তু অপারেশন যদি 4 ঘন্টার বেশি এক্সটেন্ড করে তাহলে সেক্ষেত্রে আরেকটা রিডোজ দিতে হবে। অথবা সিগনিফিক্যান্ট ব্লাড লস, যদি 1.5 লিটারের বেশি যদি ব্লাড লস হয় অথবা ভলিউম ইনফিউশন করা হয় তাহলে সেক্ষেত্রে আরেকটা ডোজ রিপিট করতে হবে। এবং কোনো কোনো সময় যদি মেজর ব্রেক ইন স্টেরাইলিটি, ব্রেক ইন অ্যাসেপটিক টেকনিক যদি হয় তাহলে সেক্ষেত্রে আরেকটা ডোজ ইন্ট্রোডিউস করতে হবে। এবং কিছু কিছু লোকাল ট্রপিক্যালও ইউজ করা হয় এমআরএস এর ক্ষেত্রে। এখন আমরা আসি যে প্রোফাইলেক্সিস অ্যান্টিবায়োটিক থেকে এসে আমরা একটু প্রিভেনশনের দিকে একটু আসি। প্রোফাইলেক্সিস অ্যান্টিবায়োটিক অলওয়েজ অ্যাজ এন অ্যাডজাঙ্ক্ট, তার আগে আমাদেরকে অবশ্যই কিছু প্রিভেন্টিভ আইপিসি এন্ড প্রিভেন্টিভ কিছু মেজার্স আমাদেরকে অবশ্যই নিতে হবে। মনে রাখতে হবে যে আইপিসি এবং প্রিভেন্টিভ মেজার্স এর বিকল্প কখনো প্রোফাইলেক্সিস অ্যান্টিবায়োটিক হবে না। তো এখানে আমরা একটু ডিটেইলসে যাব, সেটা হচ্ছে আমরা 3টা ফ্যাক্টর দেখেছিলাম সার্জিক্যাল সাইট ইনফেকশনের ক্ষেত্রে। একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনোকুলাম, আরেকটা হচ্ছে ফ্যাক্টরস অ্যালাউইং ব্যাকটেরিয়াল গ্রোথ, এবং আরেকটা হচ্ছে ফ্যাক্টরস রেসপন্সিবল ফর পুয়ার হোস্ট ডিফেন্স। ব্যাকটেরিয়াল ইনোকুলাম যাতে মিনিমাইজ করা যায় সেজন্য আমাদেরকে যে বিষয়গুলো আগে থেকে প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে, তো সেখানে কনসিডার করতে হবে যে অপারেশন রুমের এয়ার কোয়ালিটি। এক্ষেত্রে আমাদেরকে অপারেটিং রুম প্রোটোকল বা থিয়েটার এটিকেট অবশ্যই ফলো করতে হবে। এবং এখানে যে জোনিং অফ দ্য অপারেশন থিয়েটার, যে গ্রিন জোন, ইয়েলো জোন, রেড জোন, হ্যাঁ এই জোনিং গুলো আমাদেরকে রেস্ট্রিক্টেড জোন, সেমি রেস্ট্রিক্টেড জোন এবং আনরেস্ট্রিক্টেড জোন, এই জোনিং গুলো আমাদেরকে মেনটেন করতে হবে। এন্ড রেস্ট্রিক্টেড এন্ট্রি ইন দ্য অপারেশন থিয়েটার, এবং এখানে প্রয়োজনের বেশি লোক ঢুকতে পারবে না, এবং ডোর কতবার খোলা হচ্ছে সেটাও আমাদেরকে এখানে কাউন্ট করতে হবে, যাতে অপারেশন রুমের এয়ার কোয়ালিটিটা ভালো থাকে। এবং লিনিয়ার ফ্লো ভেন্টিলেশন থাকবে এখানে, এবং এয়ার চেঞ্জ, ঘন্টায় কতবার এয়ার চেঞ্জ হচ্ছে তার উপর হচ্ছে অপারেটিং রুমের এয়ার কোয়ালিটি ডিপেন্ড করবে। তো এই ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল গুলো এগুলো অবশ্যই আমাদের ওটির মধ্যে থাকতে হবে যাতে এয়ার কোয়ালিটিটা ভালো হয়। এরপরে স্কিন পেশেন্ট প্রিপারেশনে যদি আমরা আসি, পেশেন্ট প্রিপারেশনটা শুরু হবে ওয়ার্ড থেকে। এখানে অবশ্যই ওয়ার্ডে ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল থাকতে হবে, হ্যান্ড হাইজিনের ব্যবস্থা থাকতে হবে, ডাক্তার, নার্স, হেলথ কেয়ার ওয়ার্কার সবাই আইপিসি মেজার্স গুলো ঠিকমতো ফলো করবে। এবং পেশেন্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে অবশ্যই 5 ইন্ডিকেশন অফ হ্যান্ড হাইজিন ফলো করবে। এবং পেশেন্টকে প্রি অপারেটিভ বাথিং, অপারেশনের আগেই প্রি অপারেটিভ বাথিং উইথ অ্যান্টিসেপটিক সোপ, এটা আগের দিনই করে ফেলতে হবে। এবং যখন অপারেশন থিয়েটারে নিয়ে আসবে তখন অবশ্যই ড্রেসটাকে চেঞ্জ করে অপারেশন রুমের জন্য একটা ডেডিকেটেড গাউন পরিয়ে নিয়ে আসবে। এবং এখানে যে প্রি অপারেটিভ ক্লিপিং, হেয়ার ক্লিপিং, এটা সাধারণত আমাদের শেভিং প্র্যাকটিস করা হয় আগের দিন। আগের দিন যদি শেভিং করা হয় তাতে যে মাইক্রো ইনজুরিটা হয় সেখানে ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হয় এবং তার ফলে সার্জিক্যাল সাইট ইনফেকশন রেটটা বাড়ে। কাজে এটা আগে না করে এটা অবশ্যই ওটি টেবিলে আফটার অ্যানেস্থেসিয়া এটা করতে হবে। এবং হেয়ার ক্লিপিং
ইজ প্রেফারেবল দেন শেভিং। শেভিং না করে এখানে ক্লিপিং করার ইয়ে করতে হবে, এটাকেই প্রেফার করতে হবে। এবং এরপরে হচ্ছে যে স্কিন প্রিপারেশন। স্কিন প্রিপারেশনে এখানে পেশেন্টকে অ্যান্টিসেপটিক ওয়াশ, পোভিডন আয়োডিন যেটা, সেটাকে যথেষ্ট টাইম দিতে হবে কাজ করার, যে 5 মিনিট টাইম দিতে হবে, সো দ্যাট ইট উইল বি ড্রাই। তাইলেই হচ্ছে এটা প্রপারলি কাজ করবে। এবং প্রপারলি ড্র্যাপিং করতে হবে, যাতে অপারেশন এরিয়াটাকে অন্যান্য জায়গা থেকে সেপারেট করে ফেলতে পারে, সারাউন্ডিং কন্টামিনেশন যাতে ওখানে না যায়। এরপরে হচ্ছে সার্জন প্রিপারেশন। সার্জন প্রিপারেশনটাও প্রপারলি করতে হবে। সার্জিক্যাল হ্যান্ড স্ক্রাব যেটা, এটা দেখা যায় যেন তেন প্রকারে করে ফেললে হবে না, এটা 5 to 10 মিনিটস, এবং এটা স্টেপ বাই স্টেপ। প্রথমে হচ্ছে যেটা নর্মাল সাবান দিয়ে, যেটাতে নর্মাল সাবান, তারপর হচ্ছে অ্যান্টিসেপটিক সোপ বা হেক্সি স্ক্রাব বা ক্লোরোহেক্সিডিন দিয়ে করতে হবে। দেন হচ্ছে হেক্সিসল আমাদেরকে নিতে হবে। দেন প্রপারলি গাউনিং এবং গ্লাভিং প্রপারলি করতে হবে, এর জন্য যে আমাদের বেসিক সার্জিক্যাল স্কিল ট্রেনিং, এবং সেটা খুব প্রপারলি ফলো করতে হবে। এখন আসি আমরা মেইনটেনেন্স অফ দ্য স্টেরাইল ফিল্ড। এগুলো করার পরে অপারেশনের সময় পুরো থ্রু আউট দ্য অপারেশন একটা স্টেরাইল ফিল্ড আমাদেরকে মেনটেন করতে হবে, কোনো আনস্টেরাইল জিনিস যেন আমাদের অপারেশন এর মধ্যে না আসে। এবং এখানে ইন বিটুইন অপারেশন ডিপ ক্লিনিং অফ দ্য ওটি টেবল অ্যান্ড ফ্লোর ইন বিটুইন অপারেশন, এটা খুব কমই প্র্যাকটিস করা হয়। প্রত্যেকটা অপারেশনের পরে একটা ফ্লোরটাকে খুব ভালো একটা ক্লিন দিতে হবে, এবং সারাদিন শেষে একটা ডিপ ক্লিনিং করতে হবে। এবং উইকলিও হচ্ছে হোল অপারেশন রুমকে ভালো করে ক্লিন করতে হবে। এই ক্লিনিং গুলো না করা হলে তাহলে আমাদের অপারেশন রুমের যে কোয়ালিটি সেটা ভালো হবে না। এখন হচ্ছে ফ্যাক্টরস অ্যালাউইং ব্যাকটেরিয়াল গ্রোথ। তো এই ফ্যাক্টরস অ্যালাউইং ব্যাকটেরিয়াল গ্রোথের ক্ষেত্রে সার্জিক্যাল টেকনিক যেটা, পুয়ার সার্জিক্যাল টেকনিক, এটার হচ্ছে এখানে আছে। এখানে হচ্ছে মেটিকুলাস সার্জিক্যাল টেকনিকে অপারেশন গুলো করতে হবে। টিস্যু হ্যান্ডলিং হতে হবে খুবই মেটিকুলাস, টিস্যুর প্রতি আটমোস্ট রেসপেক্ট থাকতে হবে। যদি রাফ টিস্যু হ্যান্ডলিং করা হয়, এখানে টিস্যু ড্যামেজ হয়, এবং এই ডেড টিস্যু, ড্যামেজ টিস্যুর মধ্যেই অর্গানিজম গ্রো করে বেশি। কাজে আমরা যদি এখানে টিস্যু ক্রাশ করি, এবং যদি খুব টাইটলি ক্লোজ করা হয় যেখানে ভাস্কুলারিটি ইম্পেয়ার হয়, এবং যদি ডেড স্পেস থেকে যায়, তাহলে এগুলোর ক্ষেত্রে ইনফেকশন রেটটা, এটা একটা ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য একটা মিডিয়া হিসেবে কাজ করবে। এখানে আমরা যে যদি ক্রাশড মাসেল রেখে আসি, তাহলে সেটাও হচ্ছে ডেড হবে, এবং সেটার মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করবে। আর সুচার মেটেরিয়াল, কি ধরনের সুচার মেটেরিয়াল ইউজ করছি সেটাও এখানে ভাইটাল। এই ক্ষেত্রে মনোফিলামেন্ট ব্রাইডেড সুচার মেটেরিয়াল গুলোর মধ্যে যে ফ্লুইডটা থাকে, সেটার মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করলে সেটা সাধারণত ইরেডিকেট করা যায় না। এই জন্য মনোফিলামেন্ট ইজ প্রেফারেবল, and inert এবং synthetic material is preferable than the biological suture, natural suture. তো যদি আমরা বাইরে ইউজ করি, তাহলে সেক্ষেত্রে নন অ্যাবজর্বেবল ইউজ করব এবং মনোফিলামেন্ট ইউজ করবো। যদি ভিতরে ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো হচ্ছে ট্রাইক্লোসান কোটেড, অ্যান্টিসেপটিক কোটেড সুচার মেটেরিয়াল গুলো ইউজ করতে। তো এগুলো আমাদের হচ্ছে এই ব্যাকটেরিয়াল গ্রোথকে প্রিভেন্ট করবে। এখন আসি পুয়ার হোস্ট ডিফেন্স। কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমাদের পেশেন্টের হোস্ট ডিফেন্সকে কমিয়ে দেয়, যেমন ম্যালনিউট্রিশন, ডায়াবেটিস মেলাইটাস, ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন যদি থাকে, ক্যান্সার, কেমোথেরাপি, এবং যদি এইচআইভি এগুলো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে পেশেন্টকে আমাদেরকে অবশ্যই অপারেশনের আগে প্রপারলি অপটিমাইজেশন করতে হবে। ম্যালনিউট্রিশন থাকলে কারেক্ট করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, ইমিউনোসাপ্রেসিভ স্টেরয়েড বা অন্য কোনো ড্রাগ পেলে সেগুলোকে স্টপ করতে হবে। তো এগুলো না করে আমরা যদি পুয়ার হাইজিন, তারপর হচ্ছে ইমপ্রপার আইপিসি প্র্যাকটিস, পুয়ার সার্জিক্যাল টেকনিক, এবং পুয়ার অপারেটিং রুম এটিকেট, এগুলাকে কাভার দেওয়ার জন্য যদি প্রোফাইলেক্সিস অ্যান্টিবায়োটিক ইউজ করি, তাহলে সেটা কি কাজ করবে? এই ক্ষেত্রে আমাদের প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক কি হেল্প করবে? করবে না, বরঞ্চ উল্টো হচ্ছে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে প্রমোট করবে। কাজেই এবং আমরা যে ড্রাগগুলো ইউজ করছি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে, কিন্তু সেই ড্রাগগুলো প্রপারলি কাজ করছে না। ফলে ফলাফল যেটা হবে সেটা হচ্ছে যে সার্জিক্যাল সাইট ইনফেকশন রেটটা বাড়ছে। কাজে এই জায়গায় আলোচনার সুযোগ আছে। এই জায়গায় হচ্ছে এই বিষয়গুলো আমরা জানি, কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গাটাই হচ্ছে আমাদের ঘাটতি আছে। কারণ আমাদের হসপিটালগুলোতে দেখা যায় যে আইপিসি মেজার্স গুলো, যে আইপিসি প্রোগ্রাম, আইপিসি মেজার্স গুলো পালন করার যে অ্যারেঞ্জমেন্ট বা আইপিসি প্রোগ্রাম, সেগুলোতে অনেক জায়গাতেই ঘাটতি আছে। আবার থাকলেও দেখা যায় যে আমরা সেখানের মধ্যে অ্যাডহিয়ার করছি না, ডাক্তার নার্সের সেগুলোর অ্যাডহিয়ারেন্সে ঘাটতি আছে। তো এখানে
এটা যারা আমরা ক্লিনিশিয়ান বা সার্জন তাদেরকে এখানে বেশি করে এগিয়ে আসতে হবে। এখানে মাইক্রোবায়োলজিস্ট ওনাদের দিক থেকে যতই বলা হোক না কেন, আমরা যদি সেটাতে অ্যাডহিয়ার না করি তাহলে আমরা এখানে প্রপার রেজাল্টটা পাবো না। যে কারণে এই ফোরামে এটা আসলে আলোচনার অনেক সুযোগ আছে এবং এখান থেকে আমরা একটা ঠিকও করতে পারি যে আমরা আসলে কিভাবে আগাবো। এবার দেখি যে এখানে আসলে মানে এভিডেন্স কি বলে। তো আমাদের দেশের এভিডেন্স নেই, পার্শ্ববর্তী দেশের একটা এভিডেন্স আছে, সেটাতে দেখা গেছে যে যে আমাদের প্র্যাকটিসটা আসলে কিরকম। যে সিলেকশন অফ অ্যান্টিবায়োটিকটা দেখা গেলো যে গ্রেটলি ভ্যারি করছে সার্জন টু সার্জন। দেখা গেলো যে এক একজন সার্জন এক এক ভাবে অ্যান্টিবায়োটিক ইউজ করছে, এখানে প্রপারলি কোনো গাইডলাইন ফলো করা হচ্ছে না। এবং মেনি প্রেসক্রাইব টু অ্যান্টিবায়োটিক ফর প্রোফাইল্যাক্সিস। আমরা জানি যে অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস সাধারণত সিঙ্গেল অ্যান্টিবায়োটিক হওয়া উচিত, এখানে দেখা যায় মাল্টিপল অ্যান্টিবায়োটিক প্র্যাকটিস করা হচ্ছে। আর এভারেজ ডিউরেশন যেটা হওয়া উচিত হচ্ছে সিঙ্গেল ডোজ পার অপারেটিভ প্যারেন্টারাল অ্যান্টিবায়োটিক এবং সাধারণত লেস দেন 24 আওয়ার ডিউরেশন হওয়ার কথা, সেটা দেখা যাচ্ছে সার্জিক্যাল প্রোফাইল্যাক্সিস ইজ 6.25 ডেজ। দ্যাট মিন্স সার্জিক্যাল প্রোফাইল্যাক্সিস যেটা দেওয়া হচ্ছে সেটা পোস্ট অপারেটিভলি আসলে কন্টিনিউ করা হচ্ছে। আর প্রি অপারেটিভ অ্যান্টিবায়োটিক অ্যাডমিনিস্টার 3 আওয়ার প্রায়র টু ইনসিশন, যেটা অ্যাকচুয়ালি 60 মিনিট হওয়ার কথা। দ্যাট মিন্স অন অ্যাডমিশনেই হয়তো দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হচ্ছে এবং পার অপারেটিভলি আর দেওয়া হচ্ছে না। তো পার্শ্ববর্তী দেশে যেরকম প্র্যাকটিস, আমাদের দেশেও অ্যাকচুয়ালি কারেন্ট প্র্যাকটিস অনেকটাই সেরকম। তো এগুলাতে আসলে আমাদেরকে ডব্লিউএইচওর ইমপ্লিমেন্টেশন ম্যানুয়াল আছে, যে ম্যানুয়াল বলছে যে কিভাবে হসপিটাল অ্যান্টিবায়োটিক পলিসি তৈরি করতে হবে, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন তৈরি করতে হবে। এবং আমাদের গাইডলাইন তৈরিও অলরেডি আমাদের দেশে অলরেডি সিডিসি একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন তৈরি করেছে, সেটা আমরা দেখতে পারি এবং ফলো করার চেষ্টা করতে পারি। তো এখন যদি আমরা সামারাইজ করি তাহলে ক্লিয়ার এভিডেন্স বেসড গাইডলাইন্স এক্সিস্ট ফর অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস। হয়তো আমাদের দেশে না থাকলেও এটা পার্শ্ববর্তী দেশে অথবা ইন্টারন্যাশনালি আছে, সেই গাইডলাইন আমরা ফলো করতে পারি। কিন্তু অ্যাকচুয়াল কমপ্লায়েন্স উইথ দ্য প্রিন্সিপালস ইজ পুয়ার। প্রিন্সিপাল গুলো আমরা জানি, আমরা পড়ে আসছি, আমরা শেখাচ্ছি, কিন্তু ওয়ার্ক প্লেসে গিয়ে সেগুলার কমপ্লায়েন্সটা বা অ্যাডহিয়ারেন্সটা হচ্ছে খুবই পুয়ার, যে কারণে এটার রেজাল্টটা পাওয়া যাচ্ছে না। এবং এফোর্টস এটা ইমপ্লিমেন্টেশন এফোর্টস টু ইমপ্রুভ দ্য ইমপ্লিমেন্টেশন আর নিডেড। আমাদেরকে অবশ্যই এটা ইমপ্লিমেন্ট করার জন্য এফোর্ট দিতে হবে এবং অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ মে বি দ্য অ্যান্সার। So this is the end of the presentation. Thank you all for patience hearing. So আমি আশা করছি যে খুব ভালো একটা আলোচনা হবে এখান থেকে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, চমৎকার উপস্থাপনা। আমি পুরোটাই শুনেছি, মাঝখানে 2-1 মিনিট হয়তো অন্য একটা অফিসিয়াল কাজ। তো আমার খুব ভালো লেগেছে। এখন দেখি আমরা চ্যাট বক্সে কি কি কোয়েশ্চেন আছে। আর আজকে আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বেশিরভাগ জায়গায় কারেন্ট নাই, যারা ওয়াইফাই নির্ভর তারা জয়েন করতে পারেনি। ইভেন আমাদের আজাদ স্যারও জয়েন করতে পারেন। উনি আমাকে ফোন করে বললেন যে আমি তো নেটওয়ার্কের বাইরে। তো উনি যখন আরো বেশিরভাগই বাইরে, হয়তো আমার মনে হচ্ছে যে আজকে ওই আমাদের রেকর্ড জায়গা আমি শুরুতে রেকর্ড করেছি, রেকর্ড দেব, মানে আমাদের যত হওয়ার কথা ছিল তার 1/10 তো হয় নাই এইসব কারণে। বেশিরভাগ জায়গায় ইলেকট্রিসিটি নাই, যারা ওয়াইফাই নির্ভর। আচ্ছা, এখন আফরিন তুমি দেখো চ্যাট বক্সে কি কি প্রশ্ন আছে। জি, থ্যাংক ইউ স্যার। স্যার চ্যাট বক্সে সৈয়দ এম জামাল পারভেজ চৌধুরী স্যার লিখেছেন অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ কি? তার আগে আমার একটা প্রশ্ন ছিল, সেটা দেখো। আমি একটা প্রশ্ন করেছিলাম, আর উপরে যাও। আচ্ছা, আমার প্রশ্নটা আমি পড়ি। সেটা হলো যে সবার জানানোর জন্য যে আমি কি লিখছিলাম ও ফাহিমের আগে, সেটা হলো যে ব্লাড লস। এখানে একটাই কোয়েশ্চেন শো। আচ্ছা, না, অনেকগুলো প্রশ্ন আছে। একটা হলো যে আমি প্রশ্ন করেছিলাম যে যে এই লং ডিউরেশনের জন্য রিডোজিং কেন লাগে এবং ব্লাড লস বেশি হলে
কেন রিডোজিং লাগে? এটা একটা প্রশ্ন অনেকের মনে আসতে পারে। তো এটা একটা জি প্রশ্ন। জি স্যার। হুম হ্যাঁ, তো এটা সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে সেটা হচ্ছে যে লং ডিউরেশন সার্জারি যদি হয়, আমাদের ড্রাগের একটা হাফ লাইফ আছে। তো হাফ লাইফের যদি ডাবল যদি ক্রস করে যায়, হাফ লাইফ যদি 2 আওয়ার্স হয়, তাহলে 4 আওয়ার্স পরে আমাদের অবশ্যই একটা রিডোজিং একটা দিতে হবে, যাতে অপটিমাম কনসেন্ট্রেশনটা থ্রু আউট দ্য অপারেশন মেনটেন হয়। আর ব্লাড লস যদি বেশি হয়, আমি প্রেজেন্টেশনে বলেছি যে মোর দেন 1.5 লিটার ব্লাড লস যদি হয়, তাহলে সেক্ষেত্রেও অ্যাকচুয়ালি ব্লাডে অ্যান্টিবায়োটিকের কনসেন্ট্রেশনটা কমে যাবে। এবং ব্লাড ইজ এ গুড মিডিয়া ফর ব্যাকটেরিয়াল গ্রোথ। এই কারণে সেক্ষেত্রেও আমরা থ্রু আউট দ্য অপারেশন একটা অপটিমাম কনসেন্ট্রেশন মেনটেন করার জন্য আমরা আরেকটা রিডোজিং দিব, আরেকটা ডোজ রিপিট করব। থ্যাংক ইউ থ্যাংক স্যার। ইউ, চমৎকার জি উত্তর। আরেকটা প্রশ্ন হলো, আমি নিজেই পড়তেছি, ও পাচ্ছে না তো। জি স্যার। হাউ লং ইজ দ্য আইডিয়াল ডিউরেশন of antibiotic prophylaxis for different surgical procedures? Is there any gap between guideline and common practice in our country? What may be the reason behind this gap? এটা প্রশ্নটা করেছে ডক্টর ফাহিম। আচ্ছা। Yes. Thank you, Dr. Fahim, for your nice question. And ideal duration of antibiotic prophylaxis for different surgical procedures. তো প্রেজেন্টেশনে আমি বলেছি যে আমাদের এক্সপেক্টেড টাইম অফ দ্য সার্জারি যেটা, এবং সেখানে মানে এক্সপেক্টেড অর্গানিজম যেটা, সেখানে আমরা চেষ্টা করব হচ্ছে যে শর্টেস্ট ইফেক্টিভ অ্যান্টিবায়োটিক যেটা, সেটাই ইউজ করতে, যেটা ওই 2 ঘন্টার মধ্যেই কাজ করবে, ইফেক্ট করবে, সেটাকেই আমরা ইউজ করতে। এবং যদি লং টাইম ডিউরেশন সার্জারি হয় 4 ঘন্টা 6 ঘন্টা, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে চেষ্টা করবো হচ্ছে একটা লং এনাফ হাফ লাইফ যে ড্রাগটার আছে সেটাকে সিলেক্ট করতে। তো এই ব্যাপারে হচ্ছে গাইডলাইন অ্যাভেলেবল আছে, গাইডলাইনের মধ্যে বলে দেওয়া আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে কোন ড্রাগটা কতক্ষণ ধরে কাভারেজ দিবে, সেই অনুযায়ী কোন অপারেশনের ক্ষেত্রে কোন কোন ড্রাগটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সে ব্যাপারে একটা ভালো দিক নির্দেশনা এখানে দেওয়া আছে গাইডলাইনের মধ্যে। এ ব্যাপারে গাইডলাইন ফলো করতেই বলা আছে। আর গ্যাপ যেটা, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে তো আসলে গাইডলাইন ফলো করা হয় না। আমি প্রথমেই বলেছি সার্জন স্যার ডগমাটিক। দেখা গেল যে সার্জন যে গুরুর কাছ থেকে ট্রেনিং নিয়েছে তিনি যেটা অ্যান্টিবায়োটিক ইউজ করেছেন, বেশিরভাগ সময় আমাদের প্র্যাকটিসে সেটাই চলে আসে। বা আমাদের ট্রেনিরাও দেখা গেলো যে ট্রেনিং এর সময় সিনিয়ররা যেটা ইউজ করছে সেটা চলে আসে রাদার দ্যান দ্য গাইডলাইন। তো এইটাই হচ্ছে গাইডলাইনের সাথে আসলে অনেক গ্যাপ আছে, গাইডলাইন এবং আমাদের রিয়েল প্র্যাকটিস আসলে কোয়াইট ডিফারেন্ট। গাইডলাইন বলছে হচ্ছে যে ক্লিন অপারেশন অ্যান্টিবায়োটিক না দিতে, নো অ্যান্টিবায়োটিক, কিন্তু আমরা দেখা যায় যে ক্লিন অপারেশনে অ্যান্টিবায়োটিক দিচ্ছি এবং সেটা দিয়ে থেমে থাকছি না, এটা 7 দিন কন্টিনিউ করছি। ক্লিন কন্টামিনেটের ক্ষেত্রে অনলি সিঙ্গেল ডোজ, কিন্তু পোস্ট অপারেটিভলি দেখা যাচ্ছে সেটা কন্টিনিউ করা হচ্ছে 7 দিন 14 দিন অনেক ক্ষেত্রে। তো এইখানে একটা বিগ গ্যাপ আছে যে আমাদের গাইডলাইন এবং কমন প্র্যাকটিসের মধ্যে। থ্যাংক ইউ। এখানে একটু যোগ করি আমি। জি স্যার। অনেকেই ব্রড স্পেকট্রাম যেমন থার্ড জেনারেশন সেফালোস্পোরিন দেয়, তো তাদেরকে স্যার। জিজ্ঞেস করলে বলে যে আমাদের এই যে সব সব তো রেজিস্ট্যান্স। আসলে আমরা ওইটা ভুলে যাই যে আমি তো এটা থেরাপিউটিক না। আমার অপারেশনের সময়ে যে স্কিন যে ফ্লোরা গুলো কোনটা যদি আমার ওখানে ঢুকে পড়ে সেটাকে মারার জন্য, আর তো মানে এই জিনিসটা মাথার মধ্যে আমাদের নাই। যার ফলে এবং অনেক সোসাইটিও আমি দেখেছি, সোসাইটি অফ সার্জন, অন্য সোসাইটি সেফোরক্সেম বা সেফট্রিয়াকশন এটাকে ইউজ করে প্রোফাইলেকটিক ইয়ে হিসেবে, অথচ ডব্লিউএইচও স্পষ্ট করে সেফাজোলিন বলেছে কিংবা অন্য যেগুলোই বলেছে সেগুলা এগেইনস্ট দ্য স্টাফিলোকক্কাস অথবা স্ট্রেপ্টোকক্কাস গ্রাম পজিটিভ, কারণ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তো আর ওই স্কিনে থাকে না। আর আমরা একটা অপারেশনের সময় ইনসিশনের সময় যদি বাকি জিনিসগুলো মেনটেন করি, আমার ওটির এনভায়রনমেন্ট, আমার ঠিক মতো হ্যান্ড ওয়াশ এবং সবাই ড্রাপিং, স্টেরিলাইজেশন অফ দ্য ইনস্ট্রুমেন্টস, তাহলে আর সোর্স কোনটা? সোর্স কিন্তু একটাই, সেটা হলো রোগীর ওই স্কিনের ফ্লোরা ঢুকে যাওয়া। তাছাড়া কিন্তু আর কোনো সোর্স নাই ক্লিন বা ক্লিন কন্টামিনেটেড পন্ডের ক্ষেত্রে। আমি অবশ্যই ডার্টি এবং ওগুলোর দিকে যাচ্ছি না, কিন্তু মাথার মধ্যে ওটা নাই বলেই আমরা ওই যারা ওই প্রোফাইলেকটিক কম দিন ইউজ করে তারাও ওই, এবং তারা আসলে প্রোফাইলেকটিক হিসাবে না করে থেরাপিউটিক হিসেবেই মনে হয় ইউজ করে, যার ফলে ব্রড স্পেকট্রাম ইউজ করে এবং 7 দিন ধরে ইউজ করে। এটা আমার অবজারভেশন।
আমি জানি না জি আমি স্যার, ঠিক কিনা ভুল। ঠিক স্যার, একদম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখানে আরেকটা স্যার উজ্জ্বল স্যার বলেছেন নাইস প্রেজেন্টেশন, আহনাফ জামান স্যার বলেছেন ইনফরমেটিভ এন্ড নাইস প্রেজেন্টেশন। ডক্টর মোর্শেদা আক্তার ম্যাডাম বলেছেন ক্যান ইউ সে ইন শর্ট দ্যাট হাউ টু উই প্রিপেয়ার আ প্রোফাইল্যাক্টিক অ্যান্টিবায়োটিক গাইডলাইন? আচ্ছা, স্যার আমি বলবো নাকি স্যার আপনি বলবেন স্যার? আচ্ছা, এটা ডক্টর মোর্শেদা নিজেও জানে। আসলে ওটা তো তৈরি করাই আছে ডক্টর মোর্শেদা, ওটা তো তৈরি করাই আছে, যেটা ও দেখিয়েছে ওর ইয়েতে, যে কোন ধরনের অপারেশনে কোনটা কোনটা দিবে। তাদের যে আমেরিকান সোসাইটি কিংবা WHO যেটাই ফলো করা হোক না কেন, কিন্তু অবশ্যই সেটা থেরাপিউটিক জন্য মাথায় না থাকে। সেটার জন্য আমাদের মাথায় থাকে যে ওই হাসপাতালের ইভেন ওই হাসপাতালের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োগ্রাম, নট দ্য অ্যান্টিবায়োগ্রাম অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কারণ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া একজন লোকের স্কিনে থাকবে, এই জিনিসটাই তো মাথায় থাকা উচিত না। তো হাউ টু প্রিপেয়ার এ প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক গাইডলাইন, ওটার উপর বেস করে, এবং গ্রাম পজিটিভ ওই হাসপাতালে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক ইয়ে করে প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক গাইডলাইন করা যায়। যেমন সেফাজলিনের পরিবর্তে যদি একটা হাসপাতালে MRSA বেশি থাকে, তাহলে ভ্যানকোমাইসিন আসতে পারে, কিংবা ভ্যানকোমাইসিনই সাধারণত আসে। এখন আরিফ বলুক এই ব্যাপারে, আরিফ জি ভালো স্যার। বলতে পারবে। হ্যাঁ, এখন হচ্ছে যে যে ট্রিটমেন্ট গাইডলাইন আমি যেটা ছবি দেখিয়েছি CDC থেকে, যেখানে বলেছে যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন ফর ইনফেকশাস ডিজিজেস। তো ওখানে প্রোফাইলেক্টিকও আছে, ওখানে আবার থেরাপিউটিকও আছে। তো সেখানে সব ধরনের ডিসিপ্লিন থেকেই রিসোর্স পার্সনদেরকে ইনভাইট করা হয়েছিল। ওখানে ENT থেকে, অ্যানেস্থেসিওলজি থেকে, মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স এবং আরো যাদেরকে যাদেরকে দরকার মনে করা হয়েছে সব রিসোর্স পার্সনদেরকে নিয়েই ওখানে বসা হয়েছে। তো তারাই এটাকে অ্যাকচুয়ালি দেখেছে যে মানে লোকাল অ্যান্টিবায়োগ্রাম থাকলে সেটা হয়তো কনসিডার করেছে, অথবা যে কালচার সেন্সিটিভিটি রিপোর্ট যারা সবসময় পাচ্ছেন সেগুলোকেও হয়তো কনসিডার করেছেন। আবার স্ট্যান্ডার্ড যে গাইডলাইন, ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে, পার্শ্ববর্তী দেশের গাইডলাইন আছে, সেগুলোকেও কনসিডার করেছেন। পরে তারপরে হচ্ছে ক্লিনিশিয়ানরা যেটা মনে করেছেন, ওখানে কন্ট্রিবিউট করার সুযোগ আমারও হয়েছিল, সার্জারি থেকে আমি ছিলাম। তো আমরাও সাধারণত যে অ্যান্টিবায়োগ্রাম তো আমরা দেখার সুযোগ হয়নি, যে কালচার সেন্সিটিভ রিপোর্ট গুলো আমরা ইউজুয়ালি দেখি, দেখা যাচ্ছে সেপ্ট্রাকজন ম্যাক্সিমাম ক্ষেত্রে রেজিস্ট্যান্ট পাচ্ছি। তখন আমি ওখানে একটা খসড়া যেটা করা ছিল, সেখানে সব জায়গা থেকে সেপ্ট্রাকজনটা আস্তে আস্তে করে বাদ দিয়েছি। বাদ দিয়ে সেখানে সেপ্ট্রাকজনের অল্টারনেটিভ যেটা সেন্সিটিভ ছিল সেটাকে আমি রাখার চেষ্টা করেছি। এবং দেখা যাচ্ছে ক্লিন অপারেশনে ওখানে অ্যান্টিবায়োটিক দেওয়া ছিল, সেটাকে আমি বাদ দিয়েছি। তারপর হচ্ছে ক্লিন কন্টামিনেটেড, মানে স্ট্যান্ডার্ড যে রেকমেন্ডেশন যে অনুযায়ী, সেই অনুযায়ী আমরা রাখার চেষ্টা করেছি। তবে এগুলো রেগুলার আপডেট করতে হবে, একটা করে বসে থাকলে হবে না, প্রতি বছর বছর আপডেট করতে পারলে ভালো। কারণ অ্যান্টিবায়োগ্রাম আর চেঞ্জিং, মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্যাটার্ন আর চেঞ্জিং, তাহলে সেই অনুযায়ী হচ্ছে এটাকে আবার আপগ্রেড করতে হবে। এভাবে আপগ্রেড করতে করতে 3-4 বার আপগ্রেড করার পরে দেখা যায় আমরা একটা ভালো একটা গাইডলাইন পাবো। যে কারণে যে গাইডলাইনটা আছে এখানে হয়তো অনেক পিটফলস আছে, যেগুলো যদি আরো 2-1টা কারেকশন হয় তাহলে দেখা যায় যে আমরা আস্তে আস্তে স্ট্যান্ডার্ডের দিকে যাব। তবে সেখানে সবাইকে খুব সিনসিয়ারলি অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট করতে হবে ওখানে। এভাবে করে আসলে একটা গাইডলাইন তৈরি হয়, বাইরের দেশগুলোতে হয়েছে, আমরাও হয়তো সেই জায়গায় যাব আস্তে আস্তে। ধন্যবাদ। ডক্টর শর্মিন একটা প্রশ্ন করেছে, হোয়াট টু ডু ইন কেস অফ রেজিস্ট্যান্ট টু অল ড্রাগস ইন CSA রিপোর্টস। তো এইটার ক্লাস হবে নেক্সট ক্লাসটা, আমাদের নেক্সট যে ক্লাসটা সেটা হলো ম্যানেজমেন্ট অফ ইনফেকশন কজড বাই CRE, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অ্যান্ড প্যান ড্রাগ রেজিস্ট্যান্ট ড্রাগস। তো সে পর্যন্ত ওয়েট করতে হবে। সেই ক্লাসটা হবে 5ই জুন। তো সেখানে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে, ডক্টর শারমিন যে প্রশ্নটা করেছে। তো আমার মনে হয় সে পর্যন্ত আমরা অপেক্ষা করব, দেখি আর প্রশ্ন আছে কিনা। Excellent presentation, wonderful presentation, very informative. I want to know what are WHO ever classified antibiotics used as pre-operative prophylactics. এইটা একজন প্রশ্ন করেছে, নাসরিন ফারহানা নিপসম থেকে। Very informative and nice presentation. আচ্ছা, I want to know what are WHO ever classified antibiotics that can be used as pre-operative prophylactics. Dr.
আরিফ প্লিজ। জি, ইয়েস স্যার। তো আমরা জানি যে অ্যাওয়ার ক্লাসিফিকেশনে এখানে অ্যাক্সেস ড্রাগ, ওয়াচ ড্রাগ এবং হচ্ছে যে রিজার্ভ ড্রাগ, তিনটা ক্লাসিফাই করেছে। অ্যাক্সেস ড্রাগ গুলো সাধারণত হচ্ছে ন্যারো স্পেকট্রাম, যেগুলার এগুলার হচ্ছে অ্যান্টি রেজিস্ট্যান্স পটেনশিয়ালটা খুবই কম এবং এগুলা ইজিলি অ্যাভেইলেবল এবং এগুলো সাধারণত লেস এক্সপেন্সিভ। ফলে এগুলাকেই প্রথমে দেওয়ার জন্য সাজেস্ট করা হয়েছে। আর ওয়াচ ড্রাগ গুলো হচ্ছে ব্রডার স্পেকট্রাম, যেগুলো যে কারণে এগুলার রেজিস্ট্যান্স পটেনশিয়ালটা বেশি, যে এগুলাকে আমরা প্রথমে কনসিডার করব না। যদি অ্যাক্সেস ড্রাগ কোনো কারণে অলরেডি রেজিস্ট্যান্ট অথবা ওই কোনো কারণে পেশেন্টের জন্য সুইটেবল না, তখন সেক্ষেত্রে অথবা এটা হয়তো কাজ করছে না, রেজিস্ট্যান্ট এসছে, তখন আমরা ওয়াচ ড্রাগে যাব। আর ওয়াচ ড্রাগও আমরা যদি সাকসেসফুল না হই, রিজার্ভ ড্রাগটাকে আমরা লাস্ট রিসোর্ট হিসেবে রেখে দিব। রিজার্ভ ড্রাগটাকে আমরা কম ইউজ করার চেষ্টা করব, কিন্তু যখনই পেশেন্টের লাইফের প্রশ্ন আসবে তখন আমরা রিজার্ভ ড্রাগ দিব। তো এখন যখন আমরা প্রোফাইলেক্সিসে যাব, সেখানে অবশ্যই অ্যাক্সেস ড্রাগটাকেই প্রথমে প্রেফার করতে হবে। যদি দেখা যায় যে কারণ আমরা জানি যে স্কিনের কমন অর্গানিজম স্টেপটোস্টাফাইলো, যে এখানে অ্যাক্সেস ড্রাগ হিসেবে আমরা এখানে পেনিসিলিন দিলেও, পেনিসিলিন, তারপর হচ্ছে ফ্লুক্লোক্সাসিলিন অথবা ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন, এগুলাকেই আমরা এখানে প্রেফার করব। পেনিসিলিন আসলে আমাদের যাওয়া যাবে, কারণ পেনিসিলিন বহু আগে থেকে রেজিস্ট্যান্ট হয়ে আসতেছে। আমরা ধরে Yes. নেব যে ওটা পেনিসিলিন রেজিস্ট্যান্ট। আমরা Resistant, জি স্যার। ফ্লক্সাসিলিন থেকে শুরু করব, যে ফ্লক্সাসিলিন, জি সেফাজোলিন স্যার। এবং মানে এদিকে। আর যদি কোনো হাসপাতালে এমআরএস এর কি বলে, এমআরএস এর পার্সেন্টেজ অনেক বেশি হয়, 50% উপরে, 60% উপরে, তখন তো রিস্ক না নিতে চাইলে কেউ ভ্যানকোমাইসিন বা ভ্যানকোমাইসিনে যেতে পারে, যেতে পারে। কিন্তু এছাড়া Yes, sir. ওই মানে যেগুলা গ্রাম নেগেটিভের ড্রাগ, যেমন একটা হাসপাতালে রুগী ভর্তি হইলে মেরুপেনাম কিন্তু আমরা এখানে প্রোফাইলেক্টিক চিন্তাও করবো না। মেরুপেনাম বা এই কি বলে এই কম্বিনেশন অফ এই পিপটাস, এগুলা চিন্তা করবো না। ওই যেটা আমাদের ডক্টর আরিফ বললেন যে ওইভাবে এখানে আরেকটা আসছে, is it mandatory to use prophylactic antibiotic in each and every operation? এই প্রশ্নেও ও সুন্দর করে বলেছে, তারপরে আবার একবার বলুক। জি, আরেকবার। উম্মে শাহনাজ মনে হয় পরে জয়েন করেছে, বলুক আরেক। হ্যাঁ, আরেকবার বলছি, এটা হচ্ছে আমরা ওনগুলাকে ক্লাসিফাই করছি ক্লিন, কন্টামিনেটেড এন্ড ডার্টি। তো ক্লিন ওন হচ্ছে সেটাই যেটা হচ্ছে একেবারে উইথ অল অ্যাসেপটিক প্রিকশন, সার্জিক্যালি প্ল্যান্ড ইনসিশন, সেটাই হচ্ছে ক্লিন ওন। এখানে কোনো এলিমেন্টারি ওরোফেরেঞ্জিয়াল ক্যাভিটি অথবা বিলিয়ারি ক্যাভিটি, ইউরিনারি ট্র্যাক, কোনো কিছুর সাথেই কোনো কমিউনিকেশন নাই এবং নো ব্রেক ইন স্টেরালিটি, এটা হচ্ছে ক্লিন অপারেশন। কাজে এখানে অর্গানিজম এক্সপোজারের কোনো সুযোগ নাই। হ্যাঁ, কাজে এই ক্ষেত্রে দেখা গেছে যে সার্জিক্যাল সাইট ইনফেকশন রেট নরমালি খুবই লো এখানে, এবং অ্যান্টিবায়োটিক দেওয়ার পরও সেটা যে খুব বেশি ইমপ্রুভ হয় তা না, ওটা অলমোস্ট সিমিলার থাকে, যে কারণে ক্লিন অপারেশনে নো প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক ইজ ইন্ডিকেটেড। খালি কিছু ক্ষেত্রে দরকার, সেটা হচ্ছে যদি কোনো ব্রেক ইন স্টেরিলিটি হয়, অথবা আমরা এখানে যদি কোনো প্রস্থেটিক ম্যাটেরিয়াল ইউজ করি, সাধারণত অর্থোপেডিকে প্রস্থেসিস ইউজ করা হলে, তাহলে ক্লিন ওন্ডের ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস দেওয়া হয়। আর ক্লিন কন্টামিনেটেড বাই ডেফিনিশন হচ্ছে যেটাতে এলিমেন্টারি, জেনিটোরিনারি এইসব ট্র্যাক্টের সাথে কমিউনিকেশন হয়, বাট উইদাউট সিগনিফিকেন্ট স্পিলেজ, মাইনর কন্টামিনেশন, যেমন অ্যাপেন্ডিসেক্টমি, অ্যাপেন্ডিক্সের বেসটা বেঁধে আমরা সেটা কাটলাম, শুধুমাত্র একটু এক্সপোজড হলো, অথবা গল ব্লাডার সার্জারি, এখানে আমরা সিস্টিক ডাক্টটাকে বেঁধে কাটছি, জাস্ট বাইলের সাথে সামান্য মিনিমাল স্পিলেজ হচ্ছে, এগুলো হচ্ছে ক্লিন কন্টামিনেটেড। তো এই ক্ষেত্রে রেকমেন্ডেশন হচ্ছে সিঙ্গেল ডোজ পারোপারেটিভ প্যারেন্টারাল অ্যান্টিবায়োটিক, যেটা মানে এই একটা ডোজই অ্যাকচুয়ালি ইজ ইকুইভ্যালেন্ট টু ফুল 5 days কোর্স অফ থেরাপি। বলে যে নো সেকেন্ড ডোজ ইজ রিকোয়ার্ড, এক্সেপ্ট কখন যদি এটা প্রলং ডিউরেশন অপারেশন হয়, 4 ঘন্টার বেশি হয়, তাহলে আমরা আরেকটা ডোজ দিব। যদি সিগনিফিকেন্ট ব্লাড লস হয় মোর দেন 1.5 লিটার, তাহলে আরেকটা ডোজ দিব। আর মেজর ব্রেক ইন স্টেরিলিটি যদি হয়, তাহলে সেক্ষেত্রে আরেকটা ডোজ দিব, আর না হলে সিঙ্গেল ডোজ অ্যান্টিবায়োটিক। আর কন্টামিনেটেড হচ্ছে সেগুলাই যেগুলাতে হচ্ছে এলিমেন্টারি, জেনিটোরিনারি, ইউরিনারি এবং এলিমেন্টারি ট্র্যাক্ট, এগুলোর সাথে যদি এক্সপোজড হয় এবং স্পিলেজ হয় এবং সিগনিফিকেন্ট স্পিলেজ হয়, সেক্ষেত্রে হচ্ছে এটা কন্টামিনেটেড। এই কন্টামিনেটেডের ক্ষেত্রেও আমরা প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দিব। তো সেটা ক্ষেত্র বিশেষে সিঙ্গেল ডোজ, আবার ক্ষেত্র বিশেষে হচ্ছে 24 আওয়ার পর্যন্ত কন্টিনিউ করা হয়। 24 আওয়ার কন্টিনিউ করা হয় হচ্ছে সাধারণত আর্থ্রোস্কোপিক সার্জারি গুলা,
কার্ডিওথোরাসিক সার্জারি এগুলোর ক্ষেত্রে এটা কন্টিনিউ করা, আর না হলে সিঙ্গেল ডোজ অ্যান্টিবায়োটিক ইজ এনাফ। আর এখানে একটু সাপ্লিমেন্ট প্রশ্ন করতে চাই। জি স্যার। যখন কন্টামিনেটেড ওন গাট অথবা ইউরিনারি ট্রাক্ট, যখন ওখানে থেকে যখন স্পিলেজ যদি হয়, তখন তো আমার জি। স্পেকট্রামটা একটু ব্রড করতে হবে, তাই না, নাকি? এখানে স্যার ওখানে কমনলি এনকাউন্টার্ড অর্গানিজম যেটা, তখন জিআইটি অপারেশন একটা পারফোরেশ, জিআইটি হয়তো রিসেকশন অ্যানাস্টোমোসিস করছি, কাজে সেক্ষেত্রে গাটের অর্গানিজম গুলো গ্রাম হ্যাঁ, নেগেটিভের সেগুলো কভারেজ টার্গেট করতে হবে, আমার তো টার্গেট মনে হয়, করতে তাই না? হবে। জি হ্যাঁ, জি স্যার, তখন সেই টার্গেট ক্ষেত্রে করতে হবে। কিন্তু প্রোফাইলিটিক অ্যান্টিবায়োটিক ওই যে স্কিন আগে যেটা আমাদের টার্গেট ছিল, সেটা না হয়ে গাটের অর্গানিজম গ্রাম নেগেটিভ গাটের এবং ওই যে ইভেন অ্যানারোবিক অর্গানিজম গুলো টার্গেট করতে হবে, অ্যানারোবিককেও টার্গেট, জি স্যার। টার্গেট করতে হবে। এবং থ্যাংক ইউ। একই সাথে যে স্পিলেজ হয়েছে সেটাকে আমাদেরকে এই ডিকন্টামিনেট করতে হবে, ওইটাকে Decontaminate নরমাল করতে স্যালাইন হবে। দিয়ে ওয়াশ করতে হবে। প্রিভেন্টিভ হ্যাঁ। মেজার্স গুলো সবই থাকবে, সবই নিতে হ্যাঁ, হবে। তার পাশাপাশি অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস থাকবে। আর যেটা ডার্টি ওন্ড এর হ্যাঁ, ডেফিনিশন হচ্ছে যেখানে অলরেডি পাস হয়ে গেছে, হয়ে গেছে, সেখানে তো পুরুল্যান্ড হয়ে থেরাপিউটিক গেছে, দিতেই হবে, সেটা সেখানে প্রোফাইলিটিক আর কাজ থেরাপিউটিক, হবে না। জি মানে সেখানে ওন হচ্ছে ডেভেলপমেন্ট ছাড়াও জি থেরাপিউটিক দিতে হবে, তাই না? থেরাপিউটিক দিতে হবে, যেটা হয়তো দিতে 7 দিন 14 দিন 1 সপ্তাহ 2 14 সপ্তাহ 3 দিন সপ্তাহ লাগে। কন্টিনিউ করা লাগতে পারে, যতদিন লাগে। ভেরি গুড। জি খুব চমৎকার আলোচনা হচ্ছে। এখন একটা প্রশ্ন যেটা আসছে, হ্যাঁ। যে আনোয়ার ফারুকি প্রশ্ন করেছে, prophylactic antibiotic should be given 60 minutes prior to incision, but most of the operations could not maintain this timing. Is there a standard protocol for this? আমি বুঝলাম না, দেখি ডক্টর আরিফ কি বুঝে এটা। Prophylactic antibiotic 60 should be minutes, given 60 minutes prior to incision, ঠিক আছে। Most of the Yes, sir. operation could not maintain this timing, কেন পারবে না? জি স্যার, আসলে কথাটা সত্যি। হ্যাঁ, কে করেছে স্যার প্রশ্নটা? আমি একটু নামটা দেখতে পাচ্ছি এটা না। হলো আনোয়ার ফারুক। ইয়েস, ডক্টর আনোয়ার ফারুক, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। এন্ড আসলেই এটা বেশিরভাগ সময় মেনটেন হয় না, প্রায় সময় দেখা যায় যে স্কিন ইনসিশন দেওয়ার পরে তারপরে মনে পড়ছে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়নি। দেওয়া হয়নি। আচ্ছা। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অপারেশন শেষ, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে কিনা দেওয়া হয়নি, কারণ এটা যার খেয়াল রাখার কথা, আমাদের হ্যাঁ। এরকম অ্যাসাইনড পার্সন রাখার প্র্যাকটিসটা আমাদের নাই। এই ক্ষেত্রে যে জিনিসটা ফলো করতে হয় সেটা হচ্ছে WHO সার্জিক্যাল সেফটি চেকলিস্ট। এখানে যে সাইন ইন পর্যায়ে যখন পেশেন্টকে কতগুলো প্রশ্ন করা হয়, যে এখানে পেশেন্টের আইডেন্টিটি, সাইট, প্রসিডিউর এবং হচ্ছে যে প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে কিনা, এটা হচ্ছে WHO সার্জিক্যাল সেফটি চেকলিস্ট যদি ফলো করা হতো তাহলে ঠিকই 60 মিনিটসে অ্যান্টিবায়োটিকটা পেয়ে যেত। তো দেখা যায় যে এটা এই মেনটেন করা না হওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যায়। আবার আরেকটা প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে আমাদের হসপিটালে রোগী ভর্তি হওয়া মাত্র তাকে এই স্যালাইন দেওয়া, অ্যান্টিবায়োটিক দেওয়া সব দেওয়া হয়ে যায়। ফলে দেখা যায় যে ওখান থেকে ওটিতে নামতে নামতে পেশেন্টটা 2 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, তখন দেখা যায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে আর না দেই। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কমন প্র্যাকটিস এবং মেল প্র্যাকটিস, হ্যাঁ, যে কারণে হচ্ছে 60 মিনিটসটা মেনটেন হয় না। কিন্তু আমরা যদি WHO সার্জিক্যাল সেফটি চেকলিস্ট মেনটেন করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা প্রপারলি টাইমিং অনুযায়ী দেওয়া হয়ে যাবে। আরেকটা চমৎকার প্রশ্ন আছে, যেটা আমাদের ডক্টর মোর্শেদা হলো আজগর আলী হাসপাতালে আইপিসির দায়িত্বে আছে এবং সে খুব ভালো ওখানে কাজ করতেছে। সে প্রশ্ন করেছে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ইজ আওয়ার কনসার্ন, ওয়াই সার্জনের মধ্যে আবার সে বলেছে যে স্পেশালি ওবিজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি, Obs and gynecology. অবস অ্যান্ড কার্ডিয়াক সার্জারি নাকি অবস গাইনি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি? The obs and gynecology and cardiac surgery respectively. ওই অবস গাইনি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি দে ইউজ সেফট্রিয়াকশন অ্যান্ড সেফেপিন। এটা হলো তার প্রশ্ন। যদি আমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কনসার্ন হয় তাহলে এই তাদের এই সোসাইটির বোধহয় এটা আছে, আমি দেখছিলাম যে তারা সেফট্রিয়াকশন আর সেফেপিন ইউজ করে। এটার উত্তর কি? এটা অ্যাকচুয়ালি প্রশ্নটা সুন্দর, হ্যাঁ হ্যাঁ জি প্র্যাকটিক্যাল স্যার, প্রশ্ন। প্র্যাকটিক্যাল প্রশ্ন আসলেই তাই হচ্ছে হ্যাঁ, যে অ্যাকচুয়ালি ওই যে সেফট্রা একজন যেহেতু ব্রড স্পেকট্রাম সবকিছুতেই কাজ হ্যাঁ, করবে, মানে মানে মাথার এখানে থেকে ওইটা দূর করতে হবে যে যে এটা আমাদের ট্রিটমেন্ট না, এটা হলো ট্রিটমেন্ট, আমার অপারেশনের সময় একটা দুটো যদি ভুল করে এই স্কিনের ফ্লোরা ঢুকে পড়ে এন্ডোজেনাস, বা যা অপারেশন করতেছে তারা তো যদি হাতটা ঠিক মতো ধোয়, গ্লোভস ইউজ করে ঢোকার কথা না, রুগীর ফ্লোরা যেটাই হোক জি গেলে ওখান থেকে যাবে। তো এটা মাথার মধ্যে
হবে, তাই না? এটা আমাদের আজকের একটা মেসেজ হওয়া উচিত, লাস্টের টেক হোম মেসেজ এটা দেওয়া দরকার। আর কি আছে? আবু সায়েম স্যার প্রশ্ন করছে। মোহাম্মদ জি স্যার, জি স্যার। হ্যাঁ, তুমি বলবা, আমি তো না তোমার স্যার, কাছ। স্যার আপনি বলুন, সমস্যা নেই। না স্যার, সমস্যা নেই স্যার, আমি প্রথমে দেখতে পাচ্ছিলাম না তো স্যার, এখন দেখতে ও পাচ্ছি, এই আচ্ছা, জন্য স্যার। না আমি ডেস্কটপে দেখতেছি তো এখন, ইজিলি দেখতেছি আচ্ছা আর কি। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, স্যার জি স্যার বলেন স্যার, জি স্যার, জি স্যার। আবু সায়েম বলছে যে অ্যাক্সেস গ্রুপ অ্যান্টিবায়োটিক্স আর ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন, সেফাজোলিন, সেফ্রাডিন, অ্যামাইনোগ্লাইকোসাইডস যেমন এমিকাসিন, জেন্টামাইসিন, বিটালেক্টম ইউনিচার্জ, অ্যামোক্সিসিলিন এটসেট্রা এটসেট্রা। ও উত্তর দিছে, ও প্রশ্ন করেনি। না, এটা তো লিস্ট আছেই, এই লিস্ট তো মোটামুটি সবাই জানে, কিন্তু জানে আমরা মানি না, এগুলো জানার জি সঙ্গে স্যার। সঙ্গে মানতে হবে। সিজারিয়ান সেকশন তো একজন প্রশ্ন করছে, হোসনেয়ারা, চমৎকার। সিজারিয়ান সেকশন তো ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, তারপর 1 সপ্তাহ অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করে থাকে। গাইনোকোলজিস্ট কোনো ম্যাডাম স্যার থাকলে এর পেছনে কারণ কি? আমাদেরও তো একই প্রশ্ন, তো যদি কেউ থেকে থাকেন উত্তর দিলে ভালোই হয়। স্যার আমি একটু কথা বলতে চাই স্যার। হ্যাঁ বলো বলো, তুমি তো বলো। স্যার থ্যাংক ইউ স্যার। তোমার বিষয় এটা হলো আমি দেখছি, শোনো, বিষয় হলো স্যার আমাদের একটা এই শোনো আমরা শোনো, একটা তুমি আমরা যে একটা ভিডিও, তোমার ভিডিওটা পাঠাইছো দেখছি, ওটা স্যার তো ভালো লাগতেছে না, আবার কি আরেকবার রেকর্ড করবে নাকি? যদি ওটা স্যার সুযোগ share- দেন সে বরং ভালো হয় স্যার। না, সুযোগ দিব আমি, ওটা তুমি ইয়ে করে দাও, কি বলে, অফ করে দাও। হ্যাঁ, আচ্ছা ওটা ঠিক অফ আছে। করে দাও, আমি একদিন সময় দিব তোমাকে, কোনো অসুবিধা নেই। ওটা আচ্ছা আমার স্যার। আমার সামনে একজন লোক ছিল, সে বলে স্যার এটা ভালো হচ্ছে না। তা এখন বলে যে এটা আপনি ওই মোবাইলটা লম্বা করে অথবা এই কম্পিউটার থেকে করেন। বললাম আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা শুনবো আমি। আচ্ছা এখন বলো। স্যার আচ্ছা এটা স্যার থ্যাংক ইউ স্যার। এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে এওয়ার ক্লাসিফিকেশনে অ্যাক্সেস ওয়াচ এন্ড রিজার্ভ গ্রুপ অ্যান্টিবায়োটিক এর হুম এটার ইউজ এবং এর রেশনাল ইউজটা ইনশিওর করার জন্য স্যার হুম সিডিসি কে আমরা সাপোর্ট দিয়েছিলাম একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন তৈরি করার ব্যাপারে, এবং একটা হুম স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন তৈরি হয়ে গেছে এবং এটা অ্যাপ্রুভালও আছে, এবং এটাই এখন ফলো করার জন্য প্রত্যেকটা ডাক্তারকে আমরা রিকমেন্ড করতেছি। তো ওই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনটা যদি কেউ ফলো করে তাহলেই এটা রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক এটা কনফার্ম করা সম্ভব, এবং সেখানেই অ্যাক্সেস ওয়াজ রিজার্ভ ওখানে খুব সুন্দরভাবে অর্গানাইজ করা আছে। ভেরি গুড। যে তা সেটা আমরা দেখ চাই যে এটা তুমি একটা অ্যাপস এর মাধ্যমে সবার কাছে যেন পৌঁছে, শুধু তাই না, পৌঁছার পরে যেন এই যে আমাদের এরকম প্রোগ্রামের মাধ্যমে স্যার সবাইকে বলতে হবে, এই যে জানা এবং মানা, শুধু জানলে হবে না, মানতেও হবে। এই মানার জন্য আসলে প্রথমে কিছু জিনিস, ওই যে চমৎকার একটা স্লাইড, প্রথম স্লাইডটা, যে সার্জন স্যার ডগমেটিক এবং সার্জন রিস্ক নিতে চায় না, কারণ রুগীটা তার, যদি ইনফেকশন হয় দোষ সব হলো সার্জনের। কোন টিম আর কেউ, ওর সঙ্গে কারা কারা ছিল, অ্যানেস্থেটিস্ট কে ছিল, কেউ কাউকে চিনে না, চিনে সার্জনকে। ওই জন্য সার্জনরা আসলে রিস্ক নিতে চায় না, এটাও ঠিক কথা। কিন্তু তারপরেও আমরা যদি ভালো করে বুঝাইতে পারি, এভিডেন্স বেস জিনিসগুলো যদি বলতে পারি, এবং এই যে আমরা, আই এম ভেরি হ্যাপি যে একজন সার্জন আমাদের আইপিসি অ্যালায়েন্স বিডির একজন অত্যন্ত সক্রিয় সদস্য, এবং আমরা আমাদের আগেও সে চমৎকার ক্লাস নিয়েছে, আমাদের যেটা মাল্টি ডিসিপ্লিনারি হওয়া উচিত, এবং আজকেও ক্লাসটা খুব সুন্দর হয়েছে। আমরা ওকে আরো থ্যাংক ইউ কাজে স্যার। লাগাবো, এবং এখন পিজিএস একাডেমিতেও সে আরো কাজ করবে, আস্তে আস্তে পরিবর্তন আসবে, পরিবর্তন আসবে। আচ্ছা এরপরে আর প্রশ্ন তো স্যার যে দেখতেছি স্যার আমি। আমি স্যার পরবর্তী মিটিং এ আমি স্যার ওই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনের লিঙ্কটা দিব, ওই লিঙ্কটা দিলে বিএমটিসি রেজিস্ট্রেশন নিয়ে নিজে রেজিস্ট্রেশন করে সবাই তার মোবাইল অ্যাপে নিতে আচ্ছা পারবে, ভেরি গুড। অ্যান্ড্রয়েড আগামী অ্যাপে নিতে পারবে, আগামী শুধুমাত্র 5 তারিখে, আইফোনে হবে না এটা। স্যার আচ্ছা এই আইফোন গাইডলাইনটা আমি শো করেছি স্যার, এটার ফ্রন্ট পেজটা এখানে একটা স্লাইডে শো করেছি স্যার। আচ্ছা গাইডলাইনের লিঙ্কটা আমাকে দিও, আমাদের সিএমই তে আমি ওটা দিয়ে দিব। আর আবু সাহেব তুমি দিতে পারো আমাদের জি সিএমই তে, স্যার, আমি ওটা দিব যাতে। গাইডলাইন না, ওটা গাইডলাইনেরই অ্যাপ, মানে জাস্ট গাইডলাইনটা কনভার্টেড ইনটু অ্যাপ। ওই তো মানে হ্যাঁ অ্যাপের হ্যাঁ লিঙ্কটা দিলে ওরা প্লে স্টোর থেকে ওই জি স্যার অ্যাপটাকে রাইট। একটা নিবে। আগে একটা ছিল, এখন এটা বোধহয় আপডেটেড, জি স্যার সেটা আপডেটেড। দিব আর কি, আগেরটা। ওকে স্যার, তো যাক ওকে এটা স্যার আমি লিঙ্ক আপনাকে দিয়ে দেবো স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার এক্সিলেন্ট কোয়েশ্চেন আনসারিং। স্যার আরেকটা, স্যার এই যে সিজারিয়ান সেকশনের প্রশ্নটা একটু অ্যান্সার করি স্যার, মনে হয় রাইট গাইনোকোলজিস্ট রাইট কেউ তো হ্যাঁ নাই স্যার। হ্যাঁ হ্যাঁ তো cesarean section actually by definition this is a clean wound,
হ্যাঁ কারণ এখানে রেসপিরেটরি, এলিমেন্টারি, জেনিটরিনারি কোনো কিছুর সাথে কোনো কমিউনিকেশন নাই। তো এখানে এটা ক্লিন অন যদি হতো তাহলে সেক্ষেত্রে আমাদের রেকমেন্ডেশনের জন্য অ্যান্টিবায়োটিক ইজ রিকোয়ার্ড। রাইট। তবে এখানে একটা সিঙ্গেল ডোজ অ্যান্টিবায়োটিক এখানে রেকমেন্ড করা হয়েছে। এটার পিছনে আমরা মাইন্ড করি না। এটার পিছনে যুক্তিটা হচ্ছে স্যার যে যেহেতু প্রেগনেন্সির সময়ে একটু ইমিউনো কম্প্রোমাইজড সিচুয়েশন থাকে, যে কারণে এখানে একটা সিঙ্গেল ডোজ অ্যান্টিবায়োটিক ইয়ে করা হয়েছে, এবং সেটাও হচ্ছে কট ক্ল্যাম্পের পরে, যাতে বাচ্চা আবার এক্সপোজ না হয়। কট ক্ল্যাম্পের পরে একটা সিঙ্গেল ডোজ অ্যান্টিবায়োটিক। তো এখানে 7 দিন যেটা কন্টিনিউ করা হচ্ছে, দিস ইজ অ্যাকচুয়ালি ম্যাল প্র্যাকটিস। এটা শুধু গাইনিকোলজিস্টদের বলে লাভ নাই, এটা তো আমাদের সার্জনরা, আমরাও দেখা যায় ক্লিন অপারেশন একটা লাইপোমা করার পরে 7 দিন অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, একটা হার্নিয়া অপারেশন করার পরে 7 দিন অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাদের কারেন্ট ম্যাল প্র্যাকটিস, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে আর কি। আচ্ছা, তাহলে আবু সাইমের আরেকটা ইয়ে ছিল এরপরে, is not government supply of safety, last প্রশ্ন, is not government supply of safety action in government in hospitals a contributing factor for selecting it as a prophylactic antibiotic? গভর্নমেন্ট কি সাপ্লাই দিয়ে Yes. বলছে নাকি যে এটা প্রোফাইলেকটিক ইউজ করবে, গভর্নমেন্ট হচ্ছে ট্রিটমেন্টের জন্য, ওটা গভর্নমেন্টকে দোষ দেওয়া যাবে না, দেওয়া ঠিক হবে না। আচ্ছা, এখন আমি চেষ্টা করি আমাদের আজাদ স্যার নেটওয়ার্কে ঢুকতে পারলো কিনা, থাকলে আমরা ওনার কাছ থেকে কিছু ইয়ে শুনবো। ডক্টর আজাদ, প্রফেসর আজাদ ভাই, আপনি আসেন নাকি, নেটওয়ার্কের মধ্যে ঢুকতে পারছেন? জি, আসসালামু আলাইকুম। আমি এই তো। আচ্ছা, আপনি আমাদের প্রশ্নগুলো কিন্তু চমৎকার, সবাই চমৎকার প্রশ্ন করেছে, আর ডক্টর আরিফ চমৎকার উত্তর দিয়েছে। এখন আমরা আশা করব যে পিজিএস একাডেমিয়ার পক্ষ থেকে এবং একজন স্বনামধন্য সার্জন হিসেবে আপনি কিছু কথা বলবেন। তার আগে সৈয়দ জামাল পারভেজ চৌধুরী অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ কি এটা জানতে চেয়েছে, এটা দুবার প্রশ্নটা করলো, আমি ওনার এটা বলে নেই। অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ হলো যে রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট টাইম, রাইট পেশেন্ট, এটা এনশিওর করা। এবং এটা যেহেতু আমরা জানা সত্ত্বেও ভুল করি, এই রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট টাইম, রাইট ডিউরেশনে, রাইট রুটে দেওয়া হলো কিনা, এটা দেখার জন্য একটা সিস্টেম থাকা সব হাসপাতালে, তারা পিছন থেকে হোক বা সামনে থেকে হোক এটা দেখবে, এবং কেউ যদি এটা ভঙ্গ করে তাকে মৃদু সহকারে বলবে যে আপনার এটা যুক্তি সহকারে বোঝান। যেমন একটা উনি মনে করতেছে যে একটা গ্রাম নেগেটিভ ইনফেকশন, তো ঠিক আছে, গ্রাম নেগেটিভ একটা অ্যান্টিবায়োটিক আছে, সেটা না দিয়ে সে যদি একই সঙ্গে গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ দুইটাই দেয়, কিংবা যে কোনো আমাদের নিয়ম আছে যে একজন ইনফেকশন হলে প্রভিশনাল ডায়াগনোসিস, আমি এম্পেরিক থেরাপি শুরু করলাম। এম্পেরিক থেরাপি শুরু করার আগেই কালচার সেন্সিটিভিটি পাঠালো, কালচার সেন্সিটিভিটি রিপোর্ট আসার পরে অবশ্যই তাকে কালচার সেন্সিটিভিটি অনুযায়ী চেঞ্জ করতে হবে। সেটা ওইটা রাখা, অথবা ডিএসকেলেট করা, অথবা আইভি থেকে ইয়েতে আসা, অথবা অন্য ড্রাগ দেওয়া। যদি এটা না করে থাকে, কালচার সেন্সিটিভিটি রিপোর্ট আসার পরেও সে যদি তার আগের ব্রড স্পেকট্রাম কস্টলি ড্রাগ লেখে থাকে, তাহলে সেইটাই হলো সেটা দেখাই হলো অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপের কাজ। তো ওটা একটা বিরাট চ্যাপ্টার, ওটা নিয়ে এখন অনেক কিছু সরকার এবং সবাই চিন্তা ভাবনা করতেছে। তো ওটা আমরা ডিটেলস আমি যদি পামাল কি ওটা পারভেজ, তাকে আমি পাঠাই দিব। এখন আমরা আমাদের প্রফেসর আজাদ স্যারকে বলবো যে এই ওনার আজকের এই এর উপরে ওভারঅল কমেন্ট এবং সবার জন্য একটা টেক হোম মেসেজ দিয়ে দিতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। প্রায় ম্যাক্সিমাম পার্টটাই ডক্টর আরিফের কথা শুনতে পারিনি, বাট লাস্টের হয়তো ফিউ মিনিটস, মনে হয় হয়তো 5 মিনিট শুনেছি মনে হয়। যতটুকু শুনেছি, দ্য ওয়ে অফ ডেলিভারি অ্যান্ড যেভাবে এক্সপ্লেন করছিল, রিয়েলি আই এম হ্যাপি। থ্যাংক ইউ অ্যান্ড কনগ্রাচুলেশনস ডক্টর আরিফ। থ্যাংক ইউ স্যার। সো হোপফুলি প্রফেসর আকরাম থেকে রেকর্ডিংটা আমি নিব, আমি দেখবো, আই উইল সি। সো আই উইল এনজয় ডেফিনেটলি। অ্যান্ড লাস্ট পার্টের কোশ্চেন এন্ড আনসার সেশন যেগুলো হচ্ছিল, তো সেগুলো ভালো এনজয় করছিলাম। গুড কোশ্চেন অ্যান্ড গুড আনসার, গুড লজিক, গুড রেশনালিটি দিয়ে বলা হচ্ছিল। অ্যান্ড থ্যাংক ইউ প্রফেসর আকরাম আমাদের সার্জারিতে পিজিএস একাডেমিয়াতে এখানে ইনকর্পোরেট করার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর দ্য, আমি তো মনে করি উই আর দ্য ক্লিনিশিয়ান,
You are the microbiologist, not. You are the clinical microbiologist. We are the clinicians, so we are the partner in patient's care. So under the same umbrella আমাদেরকে কথা বলতে হবে, কাজ করতে হবে, that is an important thing. So যে কথাটা বারবার উঠে এসছে, আসলে আমাদের দেশে আমরা স্টিল অভ্যস্ত নই এই প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিকে ইউজ করে, ব্যবহার করে, বা প্র্যাকটিস আমাদের নেই। আমরা একটা পিকুলিয়ার প্র্যাকটিস করে থাকি, সেটা কোনো সাবজেক্ট ওয়াইজ আমি বলবো না, সার্জারি, গাইনি, অর্থোপেডিক সবাই আমরা একই সঙ্গে প্রোফাইলেকটিক, একই সঙ্গে থেরাপিউটিক, এই দুটো অ্যাপ্রোচ প্রত্যেকটা পেশেন্টের উপরে অ্যাপ্লাই করি। যেমন ডক্টর আরিফ বলেছেন, একটা হার্নি অপারেশন করে আমরা প্রোফাইলেকটিক দিচ্ছি, ডেফিনেটলি প্রোফাইলেকটিক ডোজ, রাইট টাইম, রাইট ড্রাগ, রাইট টাইমে দেওয়া হচ্ছে, বাট ওই পেশেন্টটা আবার থেরাপিউটিক ডোজে 5 to 7 days অ্যান্টিবায়োটিক পাচ্ছে। সেম হ্যাপেন টু গাইনি, অর্থোপেডিক যে সাবজেক্টই হোক না কেন। তো এইটা ব্যাপারটা হচ্ছে, এটা একটা হয়তো আমাদের জানি না, একটা মানসিক স্বস্তি বা শান্তি বা অভ্যাস বা ফলস সেন্স অফ স্যাটিসফ্যাকশন বা সিকিউরিটি, সেটাই আমাদের মনে হয়। আর এই অভ্যাসগুলো আসলে চেঞ্জ করাটা গাইডলাইন দিয়েও হয় না, আমাদের অভ্যাসও চেঞ্জ করতে হবে। রিপিটেডলি এই ধরনের একই সঙ্গে একই আমব্রেলায় কথা বলে অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে, তাহলে মনে হয় একটা আমরা আসতে পারবো। কারণ আমি একটা জার্নাল দেখছিলাম,